সাউন্ড নাই, আমরা কথা বলছি না, এজন্য সাউন্ড নাই। তোমরা একটু অপেক্ষা করো। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। স্যার ভাই আসছেন? হ্যাঁ আসেন, শোনা যাচ্ছে নাকি? আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে আবার। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ, দেখা যায় স্ক্রিন শেয়ার? হ্যাঁ এখন দেখা ঠিক যাচ্ছে, আছে, ট্রাই করেন। ফুল স্ক্রিন না? প্লাস প্লাস না? এখন কি ঠিক আছে কিনা? হ্যাঁ ফারুক ভাই, ঠিক আছে কিনা? আছে কিনা? জি ভাই, একটু বড় হবে। একটু বড় হবে ভাই। আমার ঠিক। ডিসপ্লেতে দেখতে পাবে না। হ্যাঁ এখনো কি ঠিক নাই? Scroll হয় না। আচ্ছা এখন হচ্ছে, দেখেন তো বোঝা যায়? ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, আপনি শুরু করেন তাহলে ইনশাআল্লাহ। আচ্ছা এখন হচ্ছে, দেখেন তো বোঝা যায়? ফেসবুকে বা অন্য মোবাইলে কানেক্ট থাকলে ওটা সাউন্ড কমিয়ে নেন। ঠিক আছে ঠিক আছে। সেই সে তো লেখা যাবে না। এখানে লেখা যাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কেমিস্ট্রি 4 রাসায়নিক পরিবর্তন, রসায়ন প্রথম পত্রের চতুর্থ চ্যাপ্টার, এই চ্যাপ্টারের রিভিউ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই ভালো আছো কিনা, আর আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও তো দেখি, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ভাইয়া সাউন্ড শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমাকে ক্লিয়ার তো শোনা যাচ্ছে এবার। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, আপনি শুরু করেন তাহলে ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টার তো তোমরা অলরেডি ক্লাস করছো। আজকে তোমাদের রিভিউ ক্লাস আর কি। আম, আচ্ছা, প্রথমে আমি বলে নিই এই চ্যাপ্টারটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
গত 2010 থেকে 2020 সাল পর্যন্ত গত 10 বছর এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে মিস যায় নাই, এভরি ইয়ারই এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে এবং 2019-20 19-20 সেশনে এই চ্যাপ্টার থেকে প্রায় 5 থেকে 6টা প্রশ্ন আসছে, যেটা তোমার এমবিবিএস এবং বিডিএস মিলায় আর কি। তাহলে এই চ্যাপ্টারটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য যে কোনো একটা কোশ্চেন যদি তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অ্যান্সার করতে পারো তাহলে তুমি 1 পাচ্ছ, আর যদি ভুল করো তাহলে তোমার মাইনাস হচ্ছে 1.25। অর্থাৎ তুমি হচ্ছে 5টা ধাপ পেছনে চলে যাবা যদি একটা প্রশ্ন ভুল করো। 5টা ধাপ কিভাবে? তুমি হচ্ছে 0.25, 0.5, 0.75 থেকে 1.25, অর্থাৎ 5টা সিঁড়ি তুমি পেছনে চলে যাবা। দেখা যাচ্ছে যে কোনো একটা মেডিকেল কলেজে ধরো 65.25 এই নাম্বারটা দিয়েই একটা মেডিকেল কলেজ শেষ হয়ে যায়। দেখা যায় যে একটা মেডিকেল কলেজের সিট হচ্ছে 200টা বা 150টা, বা আমি ধরে নিলাম যে নিচের মেডিকেল কলেজগুলোতে সিট থাকে তোমার হচ্ছে 65টা করে বা 50টা করে। তো এই সমস্ত জায়গায় দেখা যাবে যে মাত্র 65.25 অর 60.25 এরকম একটা সিঙ্গেল মার্কসেই ওই মেডিকেল কলেজটা শেষ হয়ে গেছে, সিটটা শেষ হয়ে গেছে, মানে ওই মেডিকেল কলেজের এভরি স্টুডেন্ট ওই সিঙ্গেল মার্কসই পাইছে। অর্থাৎ তুমি যদি 0.25 পিছায় যাও তুমি একটা মেডিকেল কলেজ পিছায় যাবা, আর যদি একটা প্রশ্ন ভুল করে 1.25 পিছায় যাও তাহলে সেখানে 5 থেকে 6টা মেডিকেল কলেজ পিছায় যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একটা প্রশ্ন খুব বেশি যে গুরুত্বপূর্ণ এই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি। আর এই চ্যাপ্টারটা থেকে মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন আসে, মিনিমাম 2টা বা একটা প্রশ্ন তো আসবেই। তাহলে এই প্রশ্নটা যদি পেরে যাও তাহলে তুমি 4 থেকে 5টা মেডিকেল কলেজের সিরিয়াল আগায় গেল, এটা আর কি। আমি ইন্ডিভিজুয়াল একটা কোশ্চেনের কথা বলতেছি আর কি। ওভারঅল কেউ যদি দেখা যাচ্ছে খুব বেশি খারাপ করে তাহলে তো সেটা ব্যাপার না, বাট এই চ্যাপ্টার থেকে যেহেতু প্রশ্ন সহজ আসে, হ্যাঁ ম্যাথটা বেশি আসে এই চ্যাপ্টার থেকে, যে ওই পিএইচ এর যে ম্যাথ আছে এইগুলা, আর কিছু কিছু ক্ষেত্রে বেসিক বেসিক যে প্রশ্নগুলো, যেমন পিএইচ 7 এর নিচে হলে সেটা কি অম্লীয়, নাকি পিএইচ 7 এর বেশি হলে সেটা কি 7 পিএইচ যদি 7 এর বেশি হয় সেটা কি টাইপের দ্রবণ, হ্যাঁ এরকম টাইপের বেসিক বেসিক কিছু প্রশ্ন আছে, যে অম্ল লাল লিটমাসকে নীল করে নাকি ক্ষার নীল লিটমাসকে লাল করে, কিভাবে কিভাবে কি করে, এইগুলা পিএইচ এর ইকুয়েশন, এই সিম্পল সিম্পল যে বিষয়গুলা। তাহলে এই বেসিক যে বিষয়গুলো এগুলো আসলে তোমরা সেই ক্লাস 8-9 থেকে পড়ে আসতেছো, এই চ্যাপ্টারের যে টপিকস গুলা কন্টেন্ট গুলা তোমরা সেই ক্লাস 7-8 থেকে পড়ে আসতেছো। এই জন্য এই চ্যাপ্টারের প্রশ্নগুলো অ্যান্সার করা সহজ, আর এই চ্যাপ্টারটা রিভাইজ করাও সহজ। এই জন্য আমি বলবো স্পেশাল একটা অ্যাটেনশন এই চ্যাপ্টারের প্রতি দেওয়া উচিত। আর তোমরা যেহেতু অলরেডি ক্লাস করে ফেলছো তোমরা এই চ্যাপ্টারে, তারপরও যে ওভারঅল রিভিউ যে বিষয়গুলো দেখা যাচ্ছে যে মিস হয়ে গেছে সেই জিনিসগুলো আমি রিভিউ করবো, এবং এই চ্যাপ্টারে যে বিষয়গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ যেগুলোর উপর ফোকাস না করলেই না, এই জিনিসগুলোর আমি ওভারভিউ করব, সেগুলো খুব ভালোভাবে ফোকাস করবে। চ্যাপ্টারটা যখন রিভাইজ করবা তখন আমার ফোকাস করা টপিকস গুলোতে খুব বেশি জোর দিয়ে পড়াশোনা করবা আর কি। আচ্ছা আসো তাহলে আমরা শুরু করি, আর বেশি দেরি না। আচ্ছা দেখো, প্রথমে এই চ্যাপ্টার যে টপিক সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি। হ্যাঁ, অনেক চ্যাপ্টারে অনেক অনেক টপিকস আছে, প্রচুর প্রচুর লাইন লেখা, হ্যাঁ অনেক বিস্তারিত লেখা, বাট ওগুলো আসলে আমাদের লাগবে না। আমাদেরকে দেখতে হবে প্রতিটা চ্যাপ্টার পড়ার সময়, আমাদের একটা টপিকস পড়ার সময় আমাদেরকে দেখতে হবে যে এই টপিকসটাতে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসার মতো কি গুরুত্বপূর্ণ লাইন আছে, আমাকে ওগুলো ফাইন্ড আউট করতে হবে, এবং ওখান থেকে প্রশ্ন কিভাবে আসা পসিবল এটা আমাকে ডায়াগনোস করতে হবে। ঠিক আছে, আমাকে দেখতে হবে যে এই টপিকসটা থেকে আগের প্রিভিয়াস ইয়ারে কোনো কোশ্চেন আসছে কিনা। ঠিক আছে, যদি কোশ্চেন এসে থাকে তাহলে কিভাবে আসছে, কোন প্যাটার্নে আসছে, অপশনগুলো কোন কোন জায়গা থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, হ্যাঁ কোশ্চেনটা আসলে কোন মোটিভ নিয়ে করা হয়েছে, কোশ্চেনের মানে কোশ্চেনের আসল এক্সেন্টটা কি, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, মেডিকেল এক্সামিনেশন টেস্টের কোশ্চেনের প্যাটার্ন যদি কেউ ধরে ফেলতে পারে, হ্যাঁ কোশ্চেনের প্যাটার্ন, কোশ্চেন আসার সিস্টেমটা যদি কেউ ধরে ফেলতে পারে, তার 50% প্রিপারেশন কিন্তু শেষ। ঠিক আছে, তারপরে ওইভাবে জাস্ট এই প্যাটার্নে ছাঁচে ফেলে তার প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে। যেমন দেখো, এই যে যেমন শিল্প কারখানায় জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ও কয়লা পোড়ানো হয়, এই লাইন থেকে প্রশ্ন হতে পারে শিল্প কারখানায় জ্বালানি হিসেবে কি পোড়ানো হয়। অপশনে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এই টাইপের কিছু দিয়ে দিতে পারে। তারপরে এমসিকিউ 4.1 দেখো, আন্তর্জাতিকভাবে রসায়নবিদদের দ্বারা অনুমোদিত সবুজ রসায়নের নীতি কয়টি? 12টি। আচ্ছা, আমাদেরকে এইখান থেকে কি পড়তে হবে? আমাদেরকে যে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের সংজ্ঞা আমাদেরকে পড়তে হচ্ছে না, আমাদেরকে শুধু পড়তে হবে এই গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের যে 12টি নীতি আছে, হ্যাঁ কোন কোন নীতির উপর ভিত্তি করে গ্রিন কেমিস্ট্রি পরিচালিত হচ্ছে, কয়টি নীতির উপর? 12টি নীতির উপর। সেগুলো কি? যেমন বর্জ্য পদার্থ রোধকরণ, প্রিভেন্ট ওয়েস্ট, সর্বোত্তম অ্যাটম ইকোনমি, ম্যাক্সিমাইজ অ্যাটম ইকোনমি, ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার, ঠিক আছে, নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, নিরাপদ দ্রাবক ব্যবহার, এগুলা তোমরা ঠোঁটস্থ করে ফেলবা। 12টা পয়েন্ট প্রশ্ন আসলে এখান থেকে কিভাবে আসবে, যে নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রির নীতির অন্তর্ভুক্ত নয়। তাহলে খুব সিম্পল ব্যাপার, এই পেজ থেকে আমাকে কি পড়তে হচ্ছে? আমাকে পড়তে হচ্ছে যে নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রির নীতির অন্তর্ভুক্ত নয়। তাহলে গ্রিন কেমিস্ট্রির নীতির যে 12টি নীতি সেগুলোর হেডলাইন আমাকে পড়তে হচ্ছে। ঠিক আছে, হেডলাইনটা পড়ে ফেলবো আমি।
এই পেজ আমার পড়া শেষ। এবার আমি 402 নম্বর পেজে চলে আসি। এখানে আমাকে কি পড়তে হবে? আচ্ছা, এখানে দেখো একটা জিনিস দাগানো নাই। আমি দেখাচ্ছি একদম আমার স্লাইডের মানে প্রথম লাইনটা, যে ম্যালিক অ্যানহাইড্রাইড উৎপাদন, ম্যালিক অ্যানহাইড্রাইড উৎপাদন। আচ্ছা, এটা দেখো 1 আর 2 নম্বর পয়েন্ট দিয়ে দুইটা কথা, যে বেনজিনের জারণ পদ্ধতি, আরেকটা হচ্ছে বিউটেনের জারণ পদ্ধতি। ঠিক আছে, বেনজিনের জারণ পদ্ধতি, আরেকটা হচ্ছে বিউটেনের জারণ পদ্ধতি। হ্যাঁ, এখন এই দুইটা পদার্থের জারণের মাধ্যমে আমি ম্যালিক অ্যানহাইড্রাইড উৎপাদন করতে পারি, কিন্তু আচ্ছা আমার কার্সরটা কি দেখা যাচ্ছে? একটু কমেন্ট করো তো, আমার যে পয়েন্টারটা এটা কি শো করতেছে? আমি আচ্ছা, আমি তোমাদেরকে দাগ দিয়ে দেখাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, তো দেখো যে এই ম্যালিক অ্যানহাইড উৎপাদন, এখানে দেখো যে বেনজিন, হ্যাঁ এই যে জিনিসটা, বেনজিনটা একটা কিন্তু কার্সিনোজেনিক পদার্থ। ঠিক আছে, বেনজিন একটা কার্সিনোজেন, বেনজিনকে এই যে অক্সিডেশন করে এই যে ম্যালিক অ্যানহাইড উৎপাদন করা হচ্ছে। এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। বেনজিন নিজে একটা কার্সিনোজেনিক পদার্থ, আবার কার্বন ডাইঅক্সাইডও কিন্তু কি একটা গ্রিন হাউস গ্যাস, এই দুটাই কিন্তু ক্ষতিকর। আবার বিউটেন এটা কিন্তু কোনো কার্সিনোজেনিক পদার্থ না, আবার দেখো এখানে কোনো কার্বন ডাইঅক্সাইড কিন্তু নাই। ঠিক আছে, আবার দেখো এই যে বেনজিনকে জারণ করে যে ম্যালিক অ্যানহাইড উৎপাদন করা হয়, সেখানে পার্সেন্ট অ্যাটম ইকোনমির মানটা কিন্তু কম। বাট এটার ক্ষেত্রে কিন্তু বেশি। বেনজিনের এই বিউটেনকে জারণ করে যে করা হয়েছে, এখানে পার্সেন্ট অ্যাটম কিন্তু মান বেশি। এখান থেকে যে সিদ্ধান্ত 1, 2 আর 3, তিনটা পয়েন্ট আছে, এই তিনটা পয়েন্ট তোমরা রিডিং দিবা। ঠিক আছে, এই যে কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং করে। ঠিক আছে, আবার এই যে বেনজিন এটা কিন্তু টক্সিক। ঠিক আছে, বেনজিনটা কিন্তু টক্সিক। হ্যাঁ, আবার এই যে ম্যালিক অ্যানহাইড উৎপাদন সংশ্লেষণের ক্ষেত্রে এই যে পার্সেন্ট অ্যাটম ইকোনমির বিষয়টা একটু আগে বললাম, যে বেনজিনকে জারণ করে করলে 44 আর বিউটেনকে জারণ করে করলে 57, এটা ভালো। তারপর দেখো যে বাতাসে সৃষ্ট স্মোকের বেলায় এই লাইনগুলো তো তোমরা পড়ছোই, এখান থেকে আসলে খুব বেশি একটা ইসের বিষয় না। তারপর এই লাইনটা খুব ভালোভাবে ফোকাস করবা, ভেজিটেবল অয়েল থেকে বায়োডিজেল তৈরি করতে উপজাত রূপে কিন্তু আমাদের গ্লিসারিন পাওয়া যায়। ভেজিটেবল অয়েল থেকে বায়োডিজেল তৈরি করতে উপজাত রূপে গ্লিসারিন পাওয়া যায়। আর সিএফসি এর জীবনকাল 100 বছর, এটা পরিবেশে বেশি দিন বাঁচে। আর এইচসিএফসি 2 বছর, এটা রেঞ্জে থাকলে 2 থেকে 10 বছর। ঠিক আছে, রেঞ্জে থাকলে 2 থেকে 10 বছর। আচ্ছা, সিএফসি এর জীবনকাল 100 বছর, পরিবেশের জন্য বেশি ক্ষতিকর কিন্তু। আর এইচসিএফসি এর জীবনকাল 2 থেকে মাত্র 10 বছর, কম। আর উপজাত রূপে এখানে গ্লিসারিন পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। তারপর আরেকটা লাইন এখানে দেখো, এই যে ইথিলিন অক্সাইড হচ্ছে ধূম্রজাল সৃষ্টিকারক। ধূম্রজাল সৃষ্টিকারক কে? ইথিলিন অক্সাইড। ধূম্রজাল সৃষ্টিকারক কে? ইথিলিন অক্সাইড। ঠিক আছে, আচ্ছা। এই যে আদ্র বিশ্লেষণে অ্যান্টিফ্রিজ ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে, ওটা দরকার না আমার। ইথিলিন অক্সাইড ধূম্রজাল সৃষ্টি করে, এটা জানলেই হচ্ছে। আচ্ছা, তারপর দেখো একমুখী বিক্রিয়া। ঠিক আছে, একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দেখো আমাদের সংজ্ঞাটা রিডিং দিলেও হয় না দিলেও হয়, আমরা কিন্তু জানি মোটামুটি যে আচ্ছা একমুখী বিক্রিয়া দেখো একমুখী বিক্রিয়া আসলে যে বিক্রিয়াগুলো শুধুমাত্র সম্মুখ দিকে সংঘটিত হয়, হ্যাঁ, পেছন দিকে ঘটার কোনো সুযোগই নাই। যেমন পটাশিয়াম পারক্লোরাইডকে তাপ বিযোজিত করলে আমি পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন পাচ্ছি, বাট এই পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন নিজেদের মধ্যে রিভার্সিবল রিয়াকশন করে আবার পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে পারবে না। ঠিক আছে, শুধুমাত্র সম্মুখ দিকে সংঘটিত হবে। তোমরা কি করবা, একমুখী বিক্রিয়ার যে এক্সাম্পল, এটা একটা দেওয়া আছে এখানে, তোমরা এই যে এখানে দেখো দুইটা দেওয়া আছে, কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এটাও কিন্তু একটা একমুখী বিক্রিয়া। তাহলে পটাশিয়াম ক্লোরাইডকে তাপ বিযোজিত করে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন উৎপন্ন, আর কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এটি হচ্ছে একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়ার এক্সাম্পল গুলো লাগবে। প্রশ্ন আসবে এখান থেকে কিভাবে, যে নিচের কোনটি একমুখী বিক্রিয়া নয়, বা নিচের কোনটি একমুখী বিক্রিয়া। ঠিক আছে, কিছু উভমুখী বিক্রিয়া দিয়ে দিবে, কিছু একমুখী বিক্রিয়া দিয়ে দিবে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আসবে এই টপিকস থেকে। আচ্ছা, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রেও সেম কথা, একইভাবে উদাহরণগুলো পড়বা। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। এই টেম্পারেচারটা খুব বেশি গুরুত্বপূর্ণ। হাইড্রোজেন এবং আয়োডিনের বিক্রিয়ায় যে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়, এই বিক্রিয়ায় কত? 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। ঠিক আছে, 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আবার এখানে দাগ দিয়ে মনে করো যে আবার বড় করে লিখে দিলাম যাতে মনে থাকে, 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে এই হাইড্রোজেন আয়োডিনের বিক্রিয়াটাকে ইয়ে করতে। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য দেখো,
যে উভমুখী বিক্রিয়াগুলো উভয় দিক থেকে শুরু করা যায়। কিরকম উভয় দিক থেকে? এই যে হাইড্রোজেন এবং আয়োডিন নিজেদের মধ্যে বিক্রিয়া করে যে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে, আবার হাইড্রোজেন আয়োডাইডকেও যদি তুমি মনে করো যে একটু ঘুষি দিলা প্রচন্ড জোরে, হ্যাঁ, এটাও ভেঙে কিন্তু হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন হওয়া সম্ভব। এদিক থেকে বিক্রিয়া ওদিকে যাবে, এদিক থেকে বিক্রিয়া এদিকে আসবে, দুই দিকে কিন্তু বিক্রিয়া আসা পসিবল। উভমুখী বিক্রিয়াগুলো কখনো শেষ হবে না, ঠিক আছে, কখনোই শেষ হবে না। বিক্রিয়া অলওয়েজ চলতেই থাকবে, মানে কখনো বিক্রিয়ক শেষ হবে না, কখনো উৎপাদও শেষ হবে না। অল টাইম আমার বিক্রিয়া পরিবেশের মধ্যে বিক্রিয়কও থাকবে, উৎপাদও থাকবে। এমন কখনো হবে না যে বিক্রিয়ক শেষ হয়ে গেছে টোটালটা, বা উৎপাদ কিছুই মানে তৈরি হয়নি, এরকম কোনো সিচুয়েশন কিন্তু হবে না। উভমুখী বিক্রিয়া কখনো শেষ হবে না। তারপর উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থা আসার প্রবণতা আছে। কখন? এই যে এখানে বলছে যে বিক্রিয়ার হার সম্মুখমুখী বিক্রিয়ার হারের সমান হলে, সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের সমান হলে বিক্রিয়াটি সাম্যাবস্থায় উপনীত হবে। ঠিক আছে, সম্মুখমুখী আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যখন সমান হয়ে যাবে, বিক্রিয়াটা কখন কি সাম্যাবস্থায় চলে আসবে। আর উভমুখী বিক্রিয়াকে সমীকরণ আকারে লেখার সময় তুমি সমান চিহ্ন বা তীর চিহ্ন কি করতে পারবা না, ইউজ করতে পারবা না। তুমি কি ইউজ করতে পারবা? এই যে এইটা, অর্থাৎ উভমুখী তীর, দুটি উভমুখী তীর, এইটা তুমি ব্যবহার করতে পারবা। তাহলে উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো আমরা খুব ভালোভাবে পড়ে ফেললাম। আমাদের উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসবে যে নিচের কোনটি উভমুখী বিক্রিয়া বৈশিষ্ট্য নয়। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তাত্ত্বিকভাবে সব রাসায়নিক বিক্রিয়া উভমুখী, প্রকৃতপক্ষে একমুখী কোনো বিক্রিয়া হয় না। আচ্ছা, তারপর আমরা আসি একমুখী উভমুখী বিক্রিয়া পারস্পরিক রূপান্তর। এখান থেকে শুধুমাত্র হেডলাইন গুলো পড়লেই হবে, যে দাগানো লাইনগুলো আছে হেডলাইন গুলো পড়লেই হবে। তারপর দেখো বিক্রিয়া হারের সংজ্ঞাটা পড়তে হবে, তোমরা অলরেডি পড়ে ফেলছো বিক্রিয়া হারের সংজ্ঞা। আচ্ছা, তারপর এখান থেকে বিক্রিয়া হারের এককটা কি, যে মোল পার লিটার পার সেকেন্ড। এই যে বিক্রিয়া হারের উপর কি লিখছে, বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন। তাহলে উপরের যে টার্মটা, সেখানে টার্মটা আছে মূলত ঘনমাত্রা, কনসেন্ট্রেশন। আর আমরা জানি ঘনমাত্রার একক কি, ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, আমি লিখলাম। আর নিচে হচ্ছে ওই পরিবর্তন ঘটনে ব্যয়িত সময়, সময়ের একক কি, সেকেন্ড। তাহলে উপরে মোল পার লিটার, নিচে সেকেন্ড, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড। এখানে মোল পার লিটার পার সেকেন্ড, এই 1 লিটার ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব। ঠিক আছে, 1 লিটার ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব। তাহলে ডিএম ইনভার্স 3 এটাও লিখতে পারবো, অথবা এটা যদি একটা গ্যাসীয় বিক্রিয়া হয় তাহলে সেক্ষেত্রে আমি অ্যাটমসফিয়ার পার সেকেন্ডও লিখতে পারবো। তাহলে একক হচ্ছে মোল পার ডেসিমিটার কিউব পার সেকেন্ড হতে পারে, অ্যাটমসফিয়ার পার সেকেন্ডও হতে পারে। এই যে এইটুকের পরিবর্তে, পার লিটারের পরিবর্তে আমি এই যে পার ডেসিমিটার কিউব লিখতে পারবো, অ্যাটমসফিয়ার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে এখানে দাগানো লাইনগুলো তো খুব ইজি। বিক্রিয়া হার দ্রবকের সংজ্ঞা ভালোভাবে পড়বা, যে একক মোলার ঘনমাত্রার বিক্রিয়ক সমূহের বিক্রিয়ার হারকেই বলা হয় বিক্রিয়া হার ধ্রুবক। একে আপেক্ষিক বিক্রিয়ার হারও বলা হয়। এখানে যে বৈশিষ্ট্য আছে বিক্রিয়া হার ধ্রুবকের বৈশিষ্ট্য খুব ভালোভাবে পড়বা, 3টা বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসবে নিচের কোনটি বিক্রিয়া হার ধ্রুবকের বৈশিষ্ট্য নয়। তারপরে বিক্রিয়া হার এবং হার ধ্রুবকের মধ্যকার যে মিল আর গড় মিল। আচ্ছা, এখানে দেখো 3 নম্বর আর 4 নম্বর পয়েন্ট, 3 আর 4 দুটোই সেম, জাস্ট একটু ভাষা পরিবর্তন করে লিখছে। যে তাপমাত্রা স্থির রেখে বিক্রিয়কগুলোর ঘনমাত্রার পরিবর্তন করলে বিক্রিয়ার হারের পরিবর্তন ঘটে, এই কথাটার অর্থই হচ্ছে বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভর করে। আর এখানে বলছে তাপমাত্রা স্থির রেখে বিক্রিয়কগুলোর ঘনমাত্রার পরিবর্তন করলেও হার ধ্রুবকের মানের কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ হার ধ্রুবক ঘনমাত্রার উপর নির্ভর করে না, আর বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভর করে। তাহলে এই 3 আর 4 এই দুইটা পয়েন্ট কিন্তু সেম পয়েন্ট, সেম পয়েন্ট সেম কথা। ঠিক আছে, জাস্ট দুইটা পয়েন্ট আকারে লিখছে, বাট কথা কিন্তু সেম। ঠিক আছে, আর তাপমাত্রার পরিবর্তনে বিক্রিয়ার হার পরিবর্তিত হয়, বাট তাপমাত্রার পরিবর্তনে বিক্রিয়ার হার ধ্রুবকের মানও পরিবর্তিত হয়, এটা কিন্তু মিল। তাহলে 2 নম্বর পয়েন্টটা কি, মিল। কিন্তু 2 নম্বর পয়েন্ট হচ্ছে মিল। আর গড় মিল কিন্তু এখানে, ঠিক আছে, এটা কিন্তু গড় মিল। 3 আর 4 এই দুটো কিন্তু গড় মিল, আর এটা কিন্তু মিল। আর সংজ্ঞার মধ্যে তো আমরা দেখছি, সংজ্ঞা তো আগেই দেখে আসছি, বিক্রিয়া হারের সংজ্ঞা আমরা একটু আগে পড়ে আসলাম, বিক্রিয়া হার ধ্রুবকের সংজ্ঞা আমরা পড়ে আসলাম। আর এই যে এককের ক্ষেত্রে কি, বিক্রিয়া হারের একক মোল পার লিটার পার সেকেন্ড, আর এটা কিন্তু পরিবর্তিত হয়। আচ্ছা, আমি ফোকাস করতেছি শুধুমাত্র গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিকস গুলাতে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেগুলা, সেগুলোর উপরে আমি তোমাদের ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, এখানে তোমাদের ব্যাপক একটা কনফিউশন। বিক্রিয়া ক্রমের সংজ্ঞা তো তোমরা পড়বাই, যে পরীক্ষা ভিত্তিক ফলাফল অনুসারে বিক্রিয়কের ঘনমাত্রা সমূহের উপর যেসব ঘাত থাকে সেগুলোর সমষ্টিকে ওই বিক্রিয়ার ক্রম বলা হয়। এক্ষেত্রে এই বিক্রিয়াটা যেমন, এক্ষেত্রে এই যে ঘনমাত্রার উপর ঘাত আছে এক্স আর ওয়াই, তো এইটার যোগফলটাই হচ্ছে বিক্রিয়ার ক্রম। তোমরা অনেকে কনফিউশনে থাকো বা বলতে থাকো যে ভাই বিক্রিয়ার ক্রম কি
যেমন হাইড্রোজেন আর ক্লোরিন, এখানে তো এই দুইটার ঘনমাত্রার উপরে তো পাওয়ার 1 হওয়ার কথা, ঠিক আছে, পাওয়ার 1 হওয়ার কথা, তাহলে 1 আর 1 যোগ করলে তো 2, অর্থাৎ হাইড্রোজেন আর ক্লোরিনের বিক্রিয়াটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া হওয়ার কথা না। এভাবে কিন্তু আসলে বের করা যায় না। এই বিক্রিয়াটা পরীক্ষার ফলাফল মতে, পরীক্ষা ফলাফল করে দেখা গেছে যে এই বিক্রিয়াটা হাইড্রোজেন এবং ক্লোরিনের ঘনমাত্রার উপর ডিপেন্ডই করে না। এই জন্য হাইড্রোজেনের ঘনমাত্রার উপরে পাওয়ারটা 0 দেওয়া হয়েছে, ক্লোরিনের ঘনমাত্রার উপরে পাওয়ারটা 0 দেওয়া হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, পাওয়ারটা 0 দেওয়া হয়েছে, তাহলে এই বিক্রিয়াটা একটা কিন্তু শূন্য ক্রম বিক্রিয়া। বুঝাতে পারছি কিনা? এই বিক্রিয়াটা হচ্ছে একটা শূন্য ক্রম বিক্রিয়া। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও তো। আচ্ছা আচ্ছা, হুম হুম, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, হুম, তাহলে দেখো এই যে তোমাদের যে একটা কমন প্রশ্ন অলওয়েজই থাকে যে ভাইয়া, যে এই বিক্রিয়ার ক্রম নিয়ে আমরা কি করব। আসলে বিক্রিয়ার ক্রম নিয়ে সিম্পল একটা কথা, সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম আমাদেরকে মুখস্থ করতে হবে। কি করতে হবে? বিক্রিয়ার ক্রম আমাদের অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। যেমন হাইড্রোজেন এবং ক্লোরিনের বিক্রিয়া, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, এটা একটি শূন্য ক্রম বিক্রিয়া। এই শূন্য ক্রম বিক্রিয়া কখনোই বিক্রিয়কগুলোর ঘনমাত্রার উপর ডিপেন্ড করে না। শূন্য ক্রম বিক্রিয়া বিক্রিয়কগুলোর ঘনমাত্রার উপর ডিপেন্ডই করে না। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া হার ধ্রুবকের একক কি? মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এই যে বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা বের করার সময় কি করতে হচ্ছে? উপরে বিক্রিয়ার হারের একক দিতে হচ্ছে, উপরে বিক্রিয়ার হারের একক, আর নিচে দিতে হবে এই যে যে কয়টা বিক্রিয়ক আছে সেগুলোর ঘনমাত্রার একক, ঠিক আছে। আমাদেরকে উপরে দিতে হবে বিক্রিয়ার হারের একক, আর নিচে দিতে হবে যে কয়টা বিক্রিয়ক আছে সেগুলোর ঘনমাত্রা। যেমন এখানে এই যে প্রথম ক্রমবিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি করছি? বিক্রিয়ার হারের একক দিছি উপরে মোল পার লিটার পার সেকেন্ড, আর নিচে দিছি কি এই যে N2O5, N2O5 ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড, এটা 2 মোল বিক্রিয়া করছে, বাট এর মানে এই না যে এটা একটি দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এটা পরীক্ষা ভিত্তিক ফলাফল অনুসারে দেখা গেছে যে এই বিক্রিয়াটা ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইডের একক, মানে একক ঘাতের উপরে নির্ভরশীল, একক ঘাতের সাথে সমানুপাতিক। এই বিক্রিয়াটা পরীক্ষাগারে এভাবে পরীক্ষা করে এটাই পাওয়া গেছে। হ্যাঁ, এখানে মোল সংখ্যা 2 থাকলেও এটা কিন্তু কোনো দ্বিতীয় ক্রম বিক্রিয়া না, এটা প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে আলটিমেটলি আমি তোমাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছি যে আহ বিক্রিয়ার ক্রম জিনিসটা মুখস্থ করতে হবে, এক্সাম্পল গুলো তোমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে, ঠিক আছে। এক্সাম্পল গুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে হবে। হ্যাঁ, ভেরি গুড, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকের একক হচ্ছে পার সেকেন্ড, আর দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে পার মোলার পার সেকেন্ড, তৃতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে পার স্কোয়ার মোলার পার সেকেন্ড। খুব ইজি। প্রথম ক্রম শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক হচ্ছে কি? এই যে দেখো, মোল পার লিটার পার সেকেন্ড বিক্রিয়া হারের একক, তারপরটা পার সেকেন্ড, তারপরটা পার মোলার পার সেকেন্ড, তারপরটা পার স্কোয়ার মোলার পার সেকেন্ড। খুব ইজি, শুরু থেকে মনে রাখো। প্রথমটা মোল পার লিটার পার সেকেন্ড গেল, বিক্রিয়া হারের একক যেটা ওইটা ওইখানে তাই। তারপরটা পার সেকেন্ড, তারপরটা পার মোলার পার সেকেন্ড, তারপরটা পার স্কোয়ার মোলার পার সেকেন্ড, ঠিক আছে। এইভাবে। আর যে এক্সাম্পল গুলো আছে সেগুলো মুখস্থ। ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড, এটা প্রথম ক্রম বিক্রিয়া। তারপরে এখানে 4টা উদাহরণ দেওয়া আছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, তৃতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে 2টা উদাহরণ দেওয়া আছে। 4টা 2টা 6টা 7টা, এই 7টা বিক্রিয়া মুখস্থ করতে হবে এখান থেকে, বিক্রিয়ার ক্রম যদি করতে হয়। এখানে যে লাইনগুলো আছে দেখানো, লাইনগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবা। আচ্ছা, তারপরে আমরা চলে আসি হচ্ছে আহ আমি অবশ্যই অবশ্যই বলতেছি, বারবার বলতেছি, আমি যে লাইনগুলো বলবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে আমি এগুলোর উপর ওভারভিউ করব। রিভিউ ক্লাস মানেই কি, যে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিকস গুলোতে আমি টাচ করে যাব। আচ্ছা, এবার তাপমাত্রার ব্যাপারটাতে চলে আসে। বিক্রিয়া হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক। হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামকের মধ্যে প্রথমটা হচ্ছে তাপমাত্রা। তো এই তাপমাত্রার ব্যাপারে তোমার এই যে এই বিজ্ঞানী অ্যারহেনিয়াস, সে একটা পরীক্ষা নিরীক্ষা করে শেষ পর্যন্ত একটা রিয়ালাইজেশনে আসছে। সে বলছে যে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বৃদ্ধির জন্য প্রায় সব বিক্রিয়ার হার দ্বিগুণ বা তিনগুণ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, একজন লিখছে যে ভাইয়া আপনি কি অনেক রাগী, মনে হচ্ছে রেগে রেগে অনেক দ্রুত পড়াচ্ছেন। না, দ্রুত তো পড়াচ্ছি না।
হ্যাঁ ফাস্ট পড়ান, হ্যাঁ ভেরি গুড। এই যে যারা ফাস্ট পড়তে চায় তারাই আসলে সুন্দর, তরুণ, সবুজ, ওরাই ভালো। আচ্ছা প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমরা আমার পড়াশোনায় চলে আসি। দেখো প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রায় সব বিক্রিয়া দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি পায়। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। জানতেই হবে, জানতেই হবে, জানতেই হবে, মানতেও হবে এবং পারতেও হবে যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়া হার দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি পায়। কারণ কি? তাপমাত্রা বাড়লে কি হয়, কি এমন হয় যে বিক্রিয়া হার বেড়ে যায়? কি এমন হয়, বিক্রিয়া হার কেন বাড়বে তাপমাত্রা বাড়লে? এই যে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ক অণু বা আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি পায়। এখন যদি তোমাকে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে তেল দিয়ে জাল দেওয়া হয়, তাহলে তোমার শরীরের অণু বা আয়নগুলোর অবস্থা কেমন হবে? তোমার শরীরের অণু পরমাণুগুলো লাফালাফি শুরু করবে কিনা? মানে অণু পরমাণুগুলো তো লাফাবে, এটা তার প্রমাণ হচ্ছে যে কড়াইতে নেওয়ার সাথে সাথে তাপ দেওয়ার আগেই তো তুমি লাফালাফি শুরু করে দেবে, হাই আল্লাহ আমাকে তো এখন পোড়াবে। অর্থাৎ তোমার শরীরের অণুপরমাণু না লাফাইলে তো তুমি লাফানোর কথা না। আর অণুপরমাণু যেহেতু লাফাচ্ছে, তাহলে অণুপরমাণুগুলো নিজেদের মধ্যে সংঘর্ষও করবে, সিম্পল ব্যাপার। আর একটা জিনিস, সক্রিয়ণ শক্তি। হোয়াট ইজ সক্রিয়ণ শক্তি? সক্রিয়ণ শক্তি হচ্ছে এমন ন্যূনতম পরিমাণ শক্তি যে যেই শক্তি অর্জন না করা পর্যন্ত একটা সিঙ্গেল বিক্রিয়ক অণু বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ প্রত্যেকটা বিক্রিয়ক অণুকে ওই ন্যূনতম পরিমাণ শক্তি গেইন করেই বিক্রিয়ায় অংশগ্রহণ করা লাগবে। আমি আবার বলছি, প্রত্যেকটা বিক্রিয়ক অণুকে ওই ন্যূনতম পরিমাণ শক্তি অর্জন করেই বিক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তাহলে ওই ন্যূনতম শক্তির পরিমাণটা যত লো হবে, তত বেশিরভাগ বিক্রিয়ক অণুর পক্ষে ওই ন্যূনতম পরিমাণ শক্তি অর্জন করাটা ইজি হবে। আমি আবার বলি, সক্রিয়ণ শক্তির মান যত কম হবে, বিক্রিয়ক অণুগুলোর ক্ষেত্রে ওই ন্যূনতম পরিমাণ শক্তিটা অর্জন করাটা ইজি হবে। ফলাফলস্বরূপ সক্রিয়ণ শক্তির মান যত কম, বিক্রিয়া অংশগ্রহণকারী বিক্রিয়ক অণুর সংখ্যা তত বেশি, বিক্রিয়ার হার তত বেশি। সম্পর্কটা ব্যস্তানুপাতিক না সমানুপাতিক হলো? কমান্ড করে জানাও। হুম, অনেকে লিখছে বাস্তানুপাতিক, অনেকে লিখছে ভাস্তানুপাতিক, অনেকে লিখছে বেস্তানুপাতিক। আচ্ছা ঠিক আছে, তবে সবার সঠিক অ্যান্সার হয়েছে, ভেরি গুড। আমি তাহলে তোমাদের সি4 ক্লাস আগে নিচ্ছিলাম, এটা আমি সফল। আচ্ছা হ্যাঁ, তারপরে তাহলে সক্রিয়ণ শক্তির ব্যাপারটা আমরা বোঝাইতে পারলাম যে বিষয়টা হচ্ছে ব্যস্তানুপাতিক। আর কোন বিক্রিয়ার তাপমাত্রা তুমি যত বাড়াবা, সক্রিয়ণ শক্তি, যে বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি লাভ করে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। সক্রিয়ণ শক্তির বিষয়টা আমাদের বোঝা হয়ে গেল। তারপর এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, দেখো তো, একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, তোমরা মিস করে যাও অনেক সময়। যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্ণীত অধিকাংশ বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির মান কত? 55 কিলো জুল পার মোল। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অধিকাংশ বিক্রিয়ার সক্রিয় শক্তির মান 55 কিলো জুল পার মোল। আচ্ছা, তারপরে সাধারণত 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়া হার কত থেকে কত গুণ বৃদ্ধি পায়? 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। আচ্ছা, একমুখী বিক্রিয়ার উদাহরণ ছিল দুইটা, বহুমুখী বিক্রিয়ার উদাহরণ একটা ছিল। বহুমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো, এমসিকিউ 4.6 এর অ্যান্সার কত? বিক্রিয়া হারের একক কি? বিক্রিয়া হারের একক কি? ক নম্বরটা নাকি? হ্যাঁ, বিক্রিয়া হারের একক হচ্ছে ক নাম্বারটা। এই যে ভেতরে ভেতরে যে এমসিকিউ গুলো দেওয়া থাকে, ওগুলো তোমাদের দিকে হা করে অনেক কষ্ট নিয়ে, বুকে ব্যথা নিয়ে তাকিয়ে থাকে। এই জন্য ওদের দিকে একটু নজর দিবা, ওদেরকে একটু ভালোবেসে আদর করে ওদেরকে সলভ করে ফেলবা, ভেতরে ভেতরে যে এমসিকিউ গুলো দেওয়া থাকে। হ্যাঁ, আচ্ছা, বিক্রিয়া হারের উপর চাপের প্রভাব নিয়ে আমি একটা সিম্পল কথা বলছিলাম, যে বইয়ের পাশে এই যে এমনে করে একটা সমানুপাতিক চিহ্ন দিয়ে দিবা, শেষ খেলা, গেম ওভার এখানে। তারপরে এইখানেও গেমটা খেলতে বলছিলাম এইভাবে, যে পাশে একটা সমানুপাতিক চিহ্ন দিয়ে দিবা, ভেতরে আর পড়তে হবে না। আচ্ছা, সক্রিয় শক্তি নিয়ে ডিসকাস করা শেষ। এইখানকার লাইনগুলো রিডিং দিলে ইজিলি বুঝে যাবা। সক্রিয় শক্তি নিয়ে গল্পও করছিলাম ওই সময়, এখন মারামারি কাটাকাটি তত্ত্ব নিয়ে কি আবার গল্প করব নাকি? হুম, সংঘর্ষ বা মারামারি তত্ত্ব নিয়ে কি গল্প করা দরকার আছে? হ্যাঁ, যে এই যে বেশিরভাগ লিখছে না, গল্প করার দরকার নেই, সবার মনে আছে। আচ্ছা, তাহলে আমি এই সংঘর্ষ তত্ত্ব নিয়ে আর মারামারি করতেছি না। সংঘর্ষ তত্ত্বের 3টা শর্তের কথা জাস্ট একটু ওভারভিউ দিয়ে দিই, কজ এখান থেকে প্রশ্ন আসলে যে নিচের কোনটি সংঘর্ষ তত্ত্বের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, বিক্রিয়া সংঘটনের শর্ত নয় কোনটি, এই টাইপের প্রশ্ন আসবে, এটা খালি বলে দিলাম যে বিক্রিয়া সংঘটনের শর্ত নয় কোনটি। শর্ত 3টি। একটা, অনুপরমাণু বা আয়নের মধ্যে সংঘর্ষ হওয়া লাগবে। দ্বিতীয় সংঘর্ষটা হচ্ছে
অবশ্যই নির্দিষ্ট ন্যূনতম শক্তি সহযোগে হওয়া লাগবে। আর তৃতীয় শর্তটা হচ্ছে নির্দিষ্ট দিক বিন্যাস সহযোগে হতে হবে। এই তিনটা শর্ত ফিল আপ করলেই কেবল কিন্তু কি হবে, বিক্রিয়া সংঘটিত হওয়া পসিবল। আচ্ছা, এই চ্যাপ্টারটা তোমাদের কাছে ইজি লাগে না সহজ লাগে, কমন করে জানাও তো। আসলে এখানে আমি কোনো কিন্তু তোমাদেরকে অল্টারনেটিভ দেই নাই, আমি বলছি যে ইজি লাগে নাকি সহজ লাগে। ইজি লাগে, বিজি লাগে, একজন বলছে D2 ও লাগে। হ্যাঁ, D2 ভারী পানি। এই চ্যাপ্টারটা কিন্তু সহজ, দেখো আমি যে লাইনগুলো বলতেছি এগুলোর বাইরে কিচ্ছু পড়তে হবে না, ঠিক আছে, এগুলোর বাইরে কিচ্ছু পড়তে হবে না। কত জিনিস তোমাদেরকে এখানে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বিক্রিয়া সংগঠনের শর্ত তিনটা খালি হেডলাইন পড়লেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো, আমি এতক্ষণ অনেক গল্প টল্প করছিলাম, যে সক্রিয়ণ শক্তি নিয়ে অনেক কাহিনী বলছিলাম, যে সুতরাং বিক্রিয়ার হার সক্রিয়ণ শক্তির মাত্রার কি ব্যস্তানুপাতিক। বিক্রিয়ার হার সক্রিয়ণ শক্তির মাত্রার ব্যস্তানুপাতিক, নট সমানুপাতিক। আচ্ছা, এনজাইম বা প্রভাবক নিয়েও মনে করো যে ঘটক টটক নিয়ে বহুত কাহিনী পড়ছিলাম। আমি ছোটবেলায় ঘটকের কাজ করতাম, সেটা নিয়েও বলছিলাম তোমাদেরকে, যে আমার এক ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ড আমাকে দিয়ে চিঠি বাহকের কাজ করাইতো, আমি চিঠি বহন করতাম। এই গল্প কি মনে আছে নাকি তোমাদের? গল্পটা কি মনে আছে? আচ্ছা, যাই হোক, আমরা সংজ্ঞাটা জাস্ট খালি একটু বলি, যে যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে নিজে গঠন ও ভরে অপরিবর্তিত থাকে, সেটাকে আমরা কি বলি, প্রভাবক বা অনুঘটক বলে থাকি। ঠিক আছে, সংজ্ঞাটা আমরা জানবো। তারপরে আমরা জানবো এখান থেকে কি আমাদের জানতে হবে প্রভাবকের বৈশিষ্ট্যগুলো। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য মনে করো যে ভয়াবহ লেভেলের একটা গুরুত্বপূর্ণ টপিকস। দেখো 7টা বৈশিষ্ট্য দেওয়া আছে। যে সক্রিয়ণ শক্তি হচ্ছে হ্রাস করে ফেলে, প্রভাবক কি করে, সক্রিয় শক্তিকে হ্রাস করে ফেলে, তবে সেটা অবশ্যই ধনাত্মক প্রভাবক হতে হবে। সেটা নিম্ন শক্তির ধারায় বা মেকানিজমে সংঘটিত করে। সম্মুখমুখী পশ্চাৎমুখী উভয় বিক্রিয়ার গতিকেই কিন্তু আমাদের প্রভাবক বৃদ্ধি করে দেয়। ঠিক আছে, তারপরে আরো কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে, যে প্রভাবক উভমুখী বিক্রিয়ার সাম্যের অবস্থানকে কিন্তু পরিবর্তন করতে পারে না। প্রভাবক কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যের অবস্থানকে পরিবর্তন করতে পারবেই না, সে শুধুমাত্র সাম্যাবস্থায় দ্রুত উপনীত হতে সাহায্য করবে। সাম্যাবস্থায় দ্রুত উপনীত হতে সাহায্য করবে, এটা আমরা রাসায়নিক সাম্যাবস্থার যে শর্ত আছে 4টা, ওই শর্তের মধ্যে আমরা দেখবো। কিন্তু আবার যে প্রভাবক সাম্যের অবস্থানকে কিন্তু পরিবর্তন করতে পারে না, প্রভাবক কি পারে, সাম্যাবস্থায় দ্রুত উপনীত হতে সাহায্য করতে পারে। তারপরে প্রভাবকের কার্যকারিতা অত্যন্ত সুনির্দিষ্ট, যে একটি নির্দিষ্ট বিক্রিয়ার জন্য একটি নির্দিষ্ট প্রভাবকই ব্যবহৃত হয়। বিক্রিয়া শেষে প্রভাবকের ভরের বা গঠনের কোনো ধরনের কোনো পরিবর্তন ঘটবেই না। যেমন কিন্তু আমার অবস্থা ছিল, আমি আমার ফ্রেন্ডদের মধ্যে প্রণয় ঘটিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার কোনো প্রণয় হয়নি, দুঃখজনক। সামান্য পরিমাণ প্রভাবকে বিক্রিয়ার বেগ কাঙ্ক্ষিত মানে বৃদ্ধি বা হ্রাস করতে পারে। খুব অল্প পরিমাণ প্রভাবক হলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। একটা বিক্রিয়া আর জন্য 1 বস্তা 2 বস্তা 3-4 বস্তা প্রভাবক দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 চামচ মানে খুব ছোট অল্প পরিমাণ দিলেই হবে। এটা জাস্ট খালি একটু ফান করে বললাম, অল্প পরিমাণ দিলেই কিন্তু প্রভাবক ভালো কাজ করবে। আর প্রভাবক হচ্ছে একটি সরলতম বিকল্প পথ সৃষ্টি করে, যাতে সক্রিয় শক্তির মানটা হচ্ছে হ্রাস পায়। প্রভাবকের বৈশিষ্ট্যগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তারপরে প্রিয় ভাইরা, আমাদের জানতে হবে কি, খুব খুব খুবই গুরুত্বপূর্ণ, যে প্রভাবককে 4 শ্রেণীতে ভাগ করা হচ্ছে: ধনাত্মক, ঋণাত্মক, অটো প্রভাবক, আর হচ্ছে আবিষ্ট প্রভাবক। হ্যাঁ, এখন ধনাত্মক প্রভাবক কি, সিম্পল ব্যাপার, নাম থেকে বুঝতে পারছি। প্রভাবক বিক্রিয়ার গতিকে বাড়াবে, বিক্রিয়ার গতিকে কমাবে। ঋণাত্মক প্রভাবক। অটো প্রভাবক মানে কি, দেখা যাচ্ছে যে একটা বিক্রিয়ার মধ্যে উৎপন্ন পদার্থের মধ্যে যে কোনো একটা নিজেই ওই বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করা শুরু করছে। মানে বিক্রিয়া হচ্ছে দুইটা বিক্রিয়ক নিজেদের মধ্যে বিক্রিয়া করতেছে, করে উৎপাদ তৈরি করছে। উৎপন্ন উৎপাদগুলোর মধ্যে থেকে যে কোনো একটা পদার্থ নিজেই ওই বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করা শুরু করলো, এটা হচ্ছে অটো প্রভাবক। আর আবিষ্ট প্রভাবক কি, একটার প্রভাবে আর একটা হইতেছে প্রভাবিত হয়ে যাওয়া আবিষ্ট প্রভাবক। আমাদের বেসিক্যালি লাগবে উদাহরণ। ধনাত্মক প্রভাবকের উদাহরণ কি দেওয়া আছে?
ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ধনাত্মক প্রভাবকের উদাহরণ কোনটা দেওয়া আছে? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ঠিক আছে। আচ্ছা, আর ঋণাত্মক প্রভাবকের উদাহরণ দেওয়া আছে ফসফরিক অ্যাসিড। একটু ভালো করে মনে রাখো তো, একটু ক্লোজলি শুনো না, এই কেন তোমরা বারবার এই প্রভাবকের উদাহরণগুলো ভুল করো। ধনাত্মক প্রভাবক ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা দিয়ে মনে রাখলেই তো হচ্ছে। জাস্ট এই বইতে যে কয়টা আছে এটাও অন্তত মনে রাখো। আরো তো তোমাদের ডাইজেস্টের মধ্যে দেওয়া আছে, বিভিন্ন বইতে দেওয়া আছে। যারা ভালো পারবে তারা তো অবশ্যই সবগুলো মুখস্থ করবে। তারপরে অন্তত এই বইতে যেগুলো দেওয়া আছে এগুলো তো মুখস্থ করা ফরজে কিফায়া না, ফরজে আইন। ফরজে আইন, ফরজে কিফায়া তো যে কোনো একজন মুখস্থ করলে হয়ে যেত, বাট এটা ফরজে আইন, সবাইকে মুখস্থ করতে হবে। ঋণাত্মক প্রভাবক কোনটা? ফসফরিক অ্যাসিড। তার পাশে আরো তিনটা লিখে দিছে তোমাদের ভালোর জন্য, গ্লিসারিন, সালফিউরিক অ্যাসিড আর অ্যানিসল। দুইটা অ্যাসিড দেখা যাচ্ছে এখানে, ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, আর হচ্ছে গ্লিসারিন, অ্যানিসল, ঠিক আছে, চারটা। তারপরে চলে আসো অটো প্রভাবকে। অটো প্রভাবকের উদাহরণ দেখো, ওই যে তোমাদের জন্য সুন্দর করে দাগ দিয়ে দেওয়া আছে যে ম্যাঙ্গানাস সালফেট, এই যে ম্যাঙ্গানাস সালফেট, আর হচ্ছে ম্যাঙ্গানাস আয়ন। বেসিক্যালি ম্যাঙ্গানাস আয়ন, ম্যাঙ্গানাস সালফেটটাই হচ্ছে ম্যাঙ্গানাস আয়ন। এই যে এইটাই হচ্ছে তোমাদের কি অটো প্রভাবক, ঠিক আছে। অটো প্রভাবক আরো দুইটা আছে, আর্সেনিক আর অ্যাসিটিক অ্যাসিড। আর্সেনিক আর অ্যাসিটিক অ্যাসিড। তাহলে ধনাত্মক প্রভাবক পাইলাম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ঋণাত্মক পাইলাম ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, গ্লিসারিন, অ্যানিসোল। গ্লিসারিন, অ্যানিসোল, দুইটার নামের মধ্যে কিন্তু মিল আছে, অ্যানিসো, গ্লিসারিন, অ্যানিসোল। সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, দুইটা অ্যাসিড, আর দুইটা সারিন আর নিসোল, গ্লিসারিন, অ্যানিসোল, মনে থাকে যেন, হ্যাঁ। আর হচ্ছে ম্যাঙ্গানাস আয়ন, ম্যাঙ্গানাস আয়ন, এই আয়নটা, এই আয়নের খেলা খালি অটোপ্রভাবকের মধ্যেই, কিন্তু অটোপ্রভাবকটার মধ্যেই খালি এই আয়নের ব্যাপারটা। কি আয়ন সেটা? ম্যাঙ্গানাস আয়ন সেটা। আর্সেনিক আর অ্যাসিটিক অ্যাসিড। তারপরে আবিষ্ট প্রভাবক আছে। আবিষ্ট প্রভাবকের বইয়ের মধ্যে এই যে এত বড় করে এরকম একটা বক্স করে দাগ দিয়ে রাখবা, যাতে জীবনে আর সোডিয়াম সালফাইডটা যে আবিষ্ট প্রভাবক এটার ভুল না হয়, ঠিক আছে। এর মাথার মধ্যে আরো ফুলেল কিছু ডিজাইন করে রাখতে পারো, হ্যাঁ হ্যাঁ, ফুলেল চোখ টোক দিয়ে, নাক টাক দিয়ে। যে সোডিয়াম সালফাইড, এটা হইতেছে একটা আবিষ্ট প্রভাবক। ভেতরের কাহিনী মাহিনী গুলা মনে করো যে যদি পড়ো তাহলে মনে থাকবে ভালো। আচ্ছা, তারপরে প্রভাবক সহায়ক। আচ্ছা, আয়রনটা বেসিক্যালি প্রভাবক, আর প্রভাবক সহায়কটাকে মলিবডেনাম। তাহলে মলিবডেনামকে এরকম ভাবে চার কোণের চেয়ে একটা বক্সের মধ্যে দিয়ে রাখবা, ঠিক আছে। মলিবডেনামটা হইতেছে একটা কি প্রভাবক সহায়ক। আর প্রভাবক সহায়ক যেহেতু, তাহলে ওর কি করা যাইতে পারে, একটা প্লাস চিহ্ন দিয়ে দিলা, প্রভাবক সহায়ক মানে প্রভাবকের প্রভাবন ক্ষমতাকে সে বাড়ায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর ঋণাত্মক প্রভাবকের মধ্যে দেখো, এই যে ধুলাবালি, সালফার গুঁড়া, এই যে আর্সেনিক অক্সাইড, ধুলাবালি, সালফার গুঁড়া, আর্সেনিক অক্সাইড, ঠিক আছে। এই যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে কি, এই যে আর্সেনিক অক্সাইডটা হচ্ছে প্রভাবক বিষ রূপে কাজ করে। ধুলাবালি, সালফার গুলো, আর্সেনিক অক্সাইড, এদের মাথার মধ্যে একটা করে মাইনাস চিহ্ন দিয়ে রাখতে পারো। এগুলা হচ্ছে প্রভাবক বিষ। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এই পেজটা মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আবার আসো সমসত্ব প্রভাবন। সমসত্ব প্রভাবনের উদাহরণ দেওয়া আছে এই একটা, এই দুইটা। প্রথম উদাহরণে কি বলছে, যে লেড প্রকোষ্ঠ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ পাইলাম কিনা, সালফিউরিক অ্যাসিড উৎপাদনটা কিন্তু লেড প্রকোষ্ঠ পদ্ধতিতে করা যায়। নাইট্রিক অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে বায়ুমণ্ডলীয় অক্সিজেন দ্বারা সালফার ডাইঅক্সাইডের জারণ ঘটানো হয়। এক্ষেত্রে প্রভাবক, এই যে প্রভাবক গ্যাস, আমার বিক্রিয়ক গ্যাস, আমার উৎপাদক গ্যাস, সবগুলো একই ভৌত অবস্থায় আছে কিনা, তাহলে এই জন্য এটাকে সমসত্ব প্রভাবন বলে। বাট পরেরটার ক্ষেত্রে দেখো, যে সুক্রোজ বা ইক্ষুচিনের আদ্র বিশ্লেষণে ঘটনাটা কি ঘটছে, আমার এইটাই অ্যাকুয়াস আছে, এটাও লিকুইড আছে, ঠিক আছে, এইটাও অ্যাকুয়াস আছে, এটা অ্যাকুয়াস, এটাও অ্যাকুয়াস, সব জলীয় দ্রবণ। তাহলে এটাও কিন্তু একটা সমসত্ব প্রভাবন। বাট অসমসত্ব প্রভাবনে ঘটনা ঘটে গেছে কিন্তু উল্টা। দেখো আমি গোল গোল দিয়ে, এটা গ্যাস, এটা গ্যাস, সমস্যা নাই, এটাও গ্যাস, বাট এই যে এইটাতে হয়ে গেছে ঝামেলা, এটা কিন্তু কঠিন। প্রভাবকটা যদি গ্যাস হইতো তাহলে এটা সমসত্ব প্রভাবন হইতো। এখানেও কিন্তু ঘটনা কিন্তু তাই ঘটে গেছে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো খেয়াল করো, এটা গ্যাস, এটা গ্যাস, এটাও গ্যাস, বাট এটা নিকেল বা ধাতুর গুঁড়া, এটা কিন্তু গুঁড়া, কঠিন। তাহলে প্রভাবকের ভৌত অবস্থা যদি তোমার বিক্রিয়ক বা উৎপাদের সাথে মিলে না যায় তাহলে অসমসত্ব প্রভাবন। আর যদি প্রভাবকের ভৌত অবস্থা এবং বিক্রিয়কের উৎপাদ সবগুলো যদি একই ভৌত অবস্থায় থাকে তাহলে সেই প্রভাবককে প্রভাবনকে সমসত্ব প্রভাবন বলে। এই যে কৌশল, সমসত্ব প্রভাবনের কৌশলটা হচ্ছে
অন্তর্বর্তী যৌগ গঠন কি? সমসত্ব প্রভাবনের ক্রিয়া কৌশল হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠন। আর অসমসত্ব প্রভাবনের ক্রিয়া কৌশল কি? হ্যাঁ, অধিশোষণের মাধ্যমে প্রভাবন, অধিশোষণের মাধ্যমে। হ্যাঁ, এরকম ভাবে তোমরা যখন একটা টপিকস পড়বা, এই যে অন্তর্বর্তী শব্দটা যেরকম আমি যে দাগ দিয়ে দিছি, এখানে মনে করো যখন মার্কার দিয়ে সুন্দর করে একদম কালি করে দিলা, অধিশোষণের মাধ্যমে প্রভাবন, এটার মধ্যে একটু দাগাদাগি করলা, ওইটারে নিয়ে একটু বিশ্লেষণ করলা, অধিশোষণ অধিশোষণ বলে বলে প্রতিধ্বনিত করে ফেললা, চারিদিকে কাঁপিয়ে ফেললা, অসমসত্ব অধিশোষণ, অসমসত্ব অধিশোষণ। তারপরে কি? সমসত্ব অন্তর্বর্তী, সমসত্ব অন্তর্বর্তী, অসমসত্ব অধিশোষণ। যাই হোক, এগুলো আসলে এরকম তো না, বিস্তারিত পড়লে মনে রাখাটা ইজি হয়। তারপরেও মনে করো যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট তো, টেকনিকের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি? মুখস্থ করা। আচ্ছা, এটা কি? 4 ধাপে হয়। 4-এর মধ্যে একটা সুন্দর করে দাগ দিয়ে রাখলা। হ্যাঁ, 4-এর মধ্যে, 4-এর মধ্যে দাগটা নাই 4-ই দিলা, এরকম করে 4 দিয়ে দিলা, 4 ধাপে সংযোজিত হয়, বিশাল একটা 4। হ্যাঁ, এই টপিক্স এর পাশে এখানে একটা বিরাট করে 4 লিখে দিলা, ব্যাস হয়ে গেল, মনে থাকবে। জিনিস অটোমোবাইল কার্বন কনভার্টার ব্যবহার করা হয়। তোমরা তো মনে করো যে যখন বিয়ে শাদী করবা, আছে যে আবেগে, আচ্ছা আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, হ্যাঁ, তোমরা মনে করো যে দেখা যাচ্ছে যে সামনে, সামনে তো না, দেরি আছে এখনো বিয়ে শাদী করা। তো বিয়ের সময় দেখা যাচ্ছে যে ছেলেরা মনে করো যে অনেক মানে আবেগে আবেগিত হয়ে ওয়াইফকে ভালোবেসে মন থেকে দেখা যাচ্ছে যে প্লাটিনামের রিং গিফট করলো। ঠিক আছে, তো যাই হোক, সেই প্লাটিনামের রিংটা হইতেছে, না, প্লাটিনাম ধাতুটা অটোমোবাইল ক্যাটালাইটিক কনভার্টারে ব্যবহার করা হয়। এত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, তোমাদেরকে একটা পরামর্শ দিয়ে রাখলাম, এখন থেকে টাকা পয়সা জমাও ওয়াইফকে যাতে প্লাটিনামের রিং গিফট করতে পারো। ছেলেরা খুব খুশি হয়ে যাবে, তখন সংসার সুখের হয়ে যাবে। আচ্ছা, ও একজন জিজ্ঞেস করছে হাজবেন্ডকে করা যাবে কিনা, তো কেন না, হোয়াই হোয়াই নট, অবশ্যই, অবশ্যই করবা। ডায়মন্ডের রিং গিফট করে দিও। ছেলেদের তো বাইকের প্রতি একটা এক্সট্রা ফ্যাসিনেশন থাকে, বাইক দিতে পারো কিনে। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা প্লাটিনাম, হীরা, ডায়মন্ড এগুলো থেকে সরে আসি, আমরা পড়াশোনায় চলে আসি। এই যে একটা চার্ট আছে, এই চার্টটা দেখে তোমরা সবাই ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত, শঙ্কিত। ঠিক আছে, তো এখন যেহেতু আতঙ্কিত, শঙ্কিত, ভীত, তারপরেও কিছু করার নেই, আমাদের আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য চারটা গুরুত্বপূর্ণ আছে। হুম, এখন গুরুত্বপূর্ণ যেহেতু আছে, এই জন্য এখানে একটা জিনিস দাগানো হয় নাই, এটা আমি একটু দাগাই দিই। 4 নম্বর পয়েন্টটা পড়তে হবে। ঠিক আছে, ওরা ভুল করে আসলে এই ঝামেলাটা করে ফেলছে। 4 নম্বর পয়েন্ট, স্টিম অ্যালকেন রিফর্মিং পদ্ধতিতে হাইড্রোজেন সংশ্লেষণে নিকেল প্রভাবক ব্যবহৃত হয়। স্টিম অ্যালকেন রিফর্মিং পদ্ধতিতে হাইড্রোজেন সংশ্লেষণে নিকেল প্রভাবক ব্যবহৃত হয়। আর যে দাগানো লাইনগুলো আছে সেগুলো পড়লে হবে। কিভাবে? যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনের দ্বিতীয় ধাপে কোন প্রভাবকটা ব্যবহার করা হয়? ওই যে আমাদের সেই প্লাটিনাম প্রভাবকটা চলে আসলো আবার। আবার অসওয়ার্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনের প্রথম ধাপেও কিন্তু আবার কি, ওই সেই প্লাটিনাম এবং রোডিয়াম। ঠিক আছে, প্লাটিনাম এবং রোডিয়াম। আচ্ছা, যে কটা দাগানো আছে সে কটা পড়লেই হবে। হ্যাঁ, যে কটা দাগানো আছে সে কটা পড়লেই হবে। ওই যে বললাম প্রশ্ন কিভাবে হয়, প্রশ্ন হচ্ছে অসওয়ার্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনের প্রথম ধাপে কোন প্রভাবক ব্যবহার করা হয়?
ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে কোন প্রভাবক ব্যবহার করা হয়, এরকম টাইপের প্রশ্ন আসবে। আচ্ছা, তারপরে এনজাইম প্রভাবকটা ছিল কিন্তু একটা কিন্তু অজৈব জিনিস, অজৈব, আর এনজাইমটা হইতেছে জৈব। ঠিক আছে, প্রভাবক ছিল অজৈব আর এনজাইমটাকে জৈব প্রভাবক বলা হয়। এনজাইম এক ধরনের প্রভাবক, বাট সেটা কিন্তু কি অজৈব, জৈব প্রভাবক। এনজাইম কি জৈব প্রভাবক, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, ওই চার্টে যেগুলো দাগানো আছে সেগুলো পড়তে হবে, চার্টে যেগুলো দাগানো আছে সেগুলো পড়তে হবে। ঠিক আছে, আমি যে বললাম জাস্ট প্রশ্নের প্যাটার্নটা বললাম আর কি, প্রশ্ন অন্যভাবেও হতে পারে, ব্যবহার ভিত্তিকও হতে পারে। তবে এই চ্যাপ্টার থেকে ওই সারিটা থেকে মানে ওই বক্সটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা, আমি যেভাবে বললাম মানে মাঝখানের দুইটা কলাম থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনাটা বেশি, এই জন্য আমি এভাবে বললাম। হ্যাঁ, ব্যবহারটা সেকেন্ড পেপারের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য ওভাবে বললাম না। তারপরেও যেহেতু একটা ওভারঅল এক্সাম হবে, এই জন্য পড়াটা জরুরি, অবশ্যই জরুরি। বাট ওইখান থেকে প্রশ্ন আসলে 2 নম্বর আর 3 নম্বর কলাম থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এনজাইমের বৈশিষ্ট্য নিয়ে সেদিন অনেক পেঁচাপেচি করছিলাম, অনেক কিছু বলছিলাম, বাট আজকে আমি যেহেতু ওভারঅল রিভিউ দিচ্ছি, এখানে আর খুব বেশি লাফালাফি ঝাপাঝাপি না করাটাই বেটার হবে। তোমরা যেহেতু আগেই জেনে গেছো, একই কথা বারবার শুনতে বিরক্তিকর লাগে। এনজাইমের সংজ্ঞাটা পড়বা, এর মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে। প্রশ্ন এই স্টাইলে আসবে যে নিচের কোনটি এনজাইমের কি নাই, নিচের কোনটি এনজাইমের বৈশিষ্ট্য নয়, এইটা। তারপরে আবার হচ্ছে ইস্ট নামক উদ্ভিদ কোষ থেকে যে জাইমেজ এনজাইম নিঃসৃত হয় এটা জানতে হবে। ইস্ট নামক উদ্ভিদ কোষ থেকে নিঃসৃত হয় জাইমেজ এনজাইম, সেটা গ্লুকোজকে অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত করে। ঠিক আছে, আবার সয়াবিনে থাকে ইউরিয়া যে এনজাইম, এটা ইউরিয়াকে ভেঙে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত করে। এনজাইমের বৈশিষ্ট্যের ক্ষেত্রে একটা এক্সট্রা গুরুত্ব দিবা, তো তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হইতেছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আর পিএইচ এর মান হইতেছে 7, পিএইচ এর মান 7 আর 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এই জায়গাটাতে কিন্তু তোমার প্রভাবক ভালো কাজ করে। ঠিক আছে, 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর পিএইচ আছে 7। আচ্ছা, তারপর দেখো এই যে বিক্রিয়াটা হাইড্রোজেন এবং আয়োডিনের বিক্রিয়া, যে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে, এই বিক্রিয়াটা যখন সাম্য অবস্থায় চলে যায়, প্রমাণিত হয়েছে যে সাম্য মিশ্রণে 80% হাইড্রোজেন আয়োডাইড আর 20% হাইড্রোজেন এবং আয়োডিন মিশ্রণে থাকে। 80% হাইড্রোজেন আয়োডাইড আর 20% হাইড্রোজেন ও আয়োডিন মিশ্রণ থাকে। তাহলে এই টপিকসটার পাশে এরকম করে বড় করে 80 আর 20 লিখে রাখবা, তাহলে মনে থাকবে, বড় করে লিখে রাখলা। আমরা এর আগেও আরো কিছু কিছু লিখে আসছি, যেমন 4 ধাপে সংগঠিত হয়, ওখানে 4 লিখে আসছি, 80-20। আর উভমুখী বিক্রিয়া একটা সাম্যাবস্থা, একটি গতিশীল অবস্থা, এটা কোনো স্থিতাবস্থা না। কারণ হাইড্রোজেন আর আয়োডিন নিজেদের মধ্যে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে। ঠিক আছে, হাইড্রোজেন এবং আয়োডিন নিজেদের মধ্যে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে। তো এখন এই বিক্রিয়াটা তোমার হচ্ছে যখন সম্মুখমুখী আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যাবে, তখন দেখে বাইরে থেকে দেখে মনে হবে যে বিক্রিয়া সংঘটিত হচ্ছে না, থেমে আছে। কি সমস্যা? কারণ কি? কারণ হচ্ছে যে সম্মুখমুখী আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে গেছে, এই জন্য বাইরে থেকে দেখতে কি মনে হচ্ছে, স্থির মনে হচ্ছে, কিন্তু আসলে বিক্রিয়াটা স্থির না, বিক্রিয়াটা অস্থির। এই অস্থিরতা প্রমাণ করার জন্য আমাদের এই যে তেজস্ক্রিয় আয়োডিন 53-128, এটা যদি আমি অ্যাপ্লাই করি এখানে, এইখানটাতে যদি আমি অ্যাপ্লাই করি, তারপরে দেখা যাবে কি বিক্রিয়া শেষে এই আমার যোগ করা এই তেজস্ক্রিয় আয়োডিনটা বিক্রিয়া শেষে তোমার হাইড্রোজেন আয়োডাইডের মধ্যে চলে যাচ্ছে। বিক্রিয়া শেষে হাইড্রোজেন আয়োডাইডের মধ্যে, এই বিক্রিয়াটা যদি ভেতরে ভেতরে না চলতো, তাহলে আমি অ্যাড করলাম হইতেছে বিক্রিয়কে, এটা কি উৎপাদে যাওয়া পসিবল ছিল? বিক্রিয়াটা আসলে এইভাবে হচ্ছে, এই জন্যই কিন্তু উৎপাদে যাওয়াটা কিন্তু পসিবল হলো, উৎপাদে যাওয়াটা পসিবল হলো, কিন্তু বাইরে থেকে দেখে কিন্তু মনে হচ্ছিল না যে বিক্রিয়াটা চলতেছে। কিন্তু যখনই আমি তেজস্ক্রিয় পদার্থ যোগ করলাম, করার সাথে সাথে সেটা উৎপাদে ট্রান্সফার হয়ে গেল, তার মানে আমাকে বুঝাই দিল যে আসলে হাইড্রোজেন এবং আয়োডিন নিজেদের মধ্যে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে, এই জন্যই আমার দেওয়া তেজস্ক্রিয় আয়োডিনটা উৎপাদে যাওয়া পসিবল হয়েছে। আশা করি বোঝাইতে পারছি। আচ্ছা, এই যে রাসায়নিক সাম্যাবস্থা শর্ত বা বৈশিষ্ট্য, এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে? এখান থেকে প্রশ্ন আসবে যে নিচের কোনটি রাসায়নিক সাম্যাবস্থার শর্ত বা বৈশিষ্ট্য নয়। কি আসবে প্রশ্ন? যে নিচের কোনটি রাসায়নিক সাম্যাবস্থার শর্ত বা বৈশিষ্ট্য নয়। ঠিক আছে কিনা, আমি বোঝাইতে পেরেছি কিনা? নিচের কোনটি রাসায়নিক সাম্যাবস্থা শর্ত বা বৈশিষ্ট্য নয়? শর্ত 4টা: সাম্যের স্থায়িত্ব, স্ট্যাবিলিটি অফ ইকুইলিব্রিয়াম, উভয় দিক থেকে সুগম্যতা, ইজি অ্যাপ্রোচেবিলিটি ফ্রম বোথ সাইডস, বিক্রিয়া অসম্পূর্ণতা, ইনকমপ্লিটনেস অফ রিঅ্যাকশন, আর প্রভাবকের ভূমিকাহীনতার মধ্যে আছে ইনইফেক্টিভনেস অফ ক্যাটালিস্ট। এই 4টা তোমার হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার শর্ত বা বৈশিষ্ট্য। নিচের কোনটি রাসায়নিক সাম্যাবস্থার শর্ত বা বৈশিষ্ট্য নয়, এই টাইপের প্রশ্ন আসবে। হেডলাইন গুলো জানলে আমাদের হবে। লা শাতেলিয়ারের নীতি তোমরা খুব ভালোভাবে জানো যে কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকলে যদি
ওই অবস্থার একটা নিয়ামক, কারণ একটা সাম্যাবস্থাকে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এগুলো নিয়ন্ত্রণ করে। তো এই নিয়ন্ত্রকগুলা বা এই নিয়ামকগুলোকে যদি আমি পরিবর্তন করি, তাহলে সাম্যের অবস্থানটা ডানে বা বামে চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? যাতে নিয়ামক পরিবর্তনের যে ফলাফলটা, আমি যে নিয়ামক যেটা পরিবর্তন করলাম তার যে ফলাফলটা সেটা যেন প্রশমিত হয়ে যায়। তারপরে এই দুইটা স্টার চিহ্ন দিয়ে খুব গুরুত্বপূর্ণ দুইটা লাইন লিখছে, এগুলোর উপর স্পেশাল ফোকাস, যে তাপমাত্রা পরিবর্তিত রেখে, তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপ ঘনমাত্রার পরিবর্তন করলে তোমার সাম্যাবস্থাটা পরিবর্তন হবে, বাট সাম্য ধ্রুবকের মানের কোনো পরিবর্তন কিন্তু হবে না। সাম্য ধ্রুবকের মানের পরিবর্তন কখন হবে? শুধুমাত্র তাপমাত্রা চেঞ্জ করলে। এই যে তাপমাত্রা যদি তুমি চেঞ্জ করো, তাহলে সাম্য ধ্রুবকের মানের পরিবর্তন হবে। সাম্য ধ্রুবকের মানের পরিবর্তন কখন হবে? এখানে টিক চিহ্ন দিয়ে রাখলা যে তাপমাত্রা পরিবর্তন করলে সাম্য ধ্রুবকের মানের পরিবর্তন হবে। বাট এই যে চাপ ঘনমাত্রা, চাপ ঘনমাত্রার পরিবর্তন করলে কোনটা পরিবর্তিত হবে? সাম্যাবস্থার পরিবর্তন হবে, সাম্যাবস্থার পরিবর্তন হবে। আর তাপমাত্রা পরিবর্তন করলে সাম্য ধ্রুবকের মানের পরিবর্তন হবে। আচ্ছা, এই হেবার পদ্ধতিতে যে জিনিসগুলো আমি তো এখানে দাগানো লাইনগুলোর থেকে আমি আমার স্লাইডে সুন্দর করে ওখানে দিয়ে দিয়েছিলাম, যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া সংশ্লেষণের ক্ষেত্রে আমার কি প্রভাবক লাগবে, কি প্রভাবক সহায়ক লাগবে, তারপরে হচ্ছে তোমার অত্যানুকূল তাপমাত্রা কত, অত্যানুকূল চাপ কত, এগুলো আমার স্লাইডে আমি ওখানে দিয়ে দিয়েছিলাম। এগুলো এখান থেকে আর এক্সট্রা ডিসকাশন আমি করতেছি না। আচ্ছা, আচ্ছা, এই যে এমসিকিউ 4.7 কোনটি প্রভাবক 20? এমসিকিউ 4.7 কোনটি প্রভাবক 20? হুম, আর্সেনিক অক্সাইড, সি নাম্বার হচ্ছে তোমার প্রভাবক 20। আমরা কিন্তু পড়ে আসছিলাম আর্সেনিক অক্সাইডটা ছিল কিন্তু আমাদের প্রভাবক 20। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তারপরে দেখো সাম্যাবস্থায় চাপের পরিবর্তনের প্রভাব আর সাম্যাবস্থায় তাপমাত্রা পরিবর্তনের প্রভাব, এই ব্যাপারটা কি আবার ডিসকাস করতে হবে? আমাকে একটু বলো তো, যে সাম্যাবস্থায় মানে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বাড়ালে বিক্রিয়া সামনে পেছনে যায়, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বাড়ালে বিক্রিয়া সামনে পেছনে কিভাবে যায়, এটা কি আমাকে ব্যাখ্যা করতে হবে আবার? আচ্ছা, অনেকে বলছে যে করেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু সংক্ষেপে বলে দিই। তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমি জাস্ট একটা সিম্পল একটা কথা তোমাদেরকে মনে রাখতে বলছিলাম, যে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া সামনে না পেছনে যাবে, এই জিনিসটার ক্ষেত্রে আমি জাস্ট হ্যাঁ বলছিলাম, এই যে রেগে থাকার ব্যাপারটা কিন্তু আমি বলছিলাম, যে তুমি হঠাৎ করে ঘুমায় আসো, তোমাকে সকালে ডাকা হচ্ছে, আম্মু বলতেছে তোমাকে যে বাবু ওঠো, 11টা বেজে গেল, তুমি এখনো কেন ঘুমাচ্ছ? পড়ে পড়ে খালি সারাদিন তো ঘুমাও, পড়ালেখা নেই, গেমস খেলো আর হচ্ছে ঘুমাও। 11টা বেজে গেল, এখন উঠে পড়ো, তোমার খাওয়া দাওয়া করতে হবে, ওঠো। তো তুমি উঠলা, উঠে দেখলা যে সকাল 8টা বাজে, তখন তোমার কেমন লাগবে? তখন কি তোমার ভালো লাগবে যে বললো 11টা বলে আমার আমার সাথে এরকম, কেন এরকম করলো আমার সাথে, হ্যাঁ এরকম একটা মনে হবে তোমার কাছে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে এরকম তাপোৎপাদী বিক্রিয়া একটা রাগান্বিত বিক্রিয়া, রেগে আছে প্রচন্ড, ঠিক আছে? আর কেউ রেগে থাকলে তাকে যদি চড়থাপ্পড় তুমি দাও, তাহলে কি সে তোমার কথা শুনবে? সে কিন্তু তোমার কথা শুনবে না। তো তাপোৎপাদী বিক্রিয়া যেহেতু নিজেই রেগে আছে, হট বিক্রিয়া, নিজে তাপ উৎপন্ন করতেছে, তার তাপের কোনো প্রয়োজন নাই, তুমি তাকে দিয়ে দিলে আরো তাপ, সে মনে করো রেগে মেগে ফায়ার হয়ে পেছনে চলে আসবে। তাপোৎপাদী বিক্রিয়াতে তাপ দিলে কি হবে? বিক্রিয়া পেছনে চলে আসবে। এই একটা ইনফরমেশন দিয়ে তুমি সবকিছু যাচাই করে ফেলতে পারবা, যে তাপোৎপাদী বিক্রিয়াকে তাপ দিলে বিক্রিয়া পেছনে আসে, তার মানে তাপোৎপাদী বিক্রিয়া থেকে তাপ কমায় দিলে বিক্রিয়া সামনে যাবে, শেষ। এবার আসো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ দিলে বিক্রিয়া পেছনে আসতেছিল, তাহলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ দিলে বিক্রিয়া সামনে যাবে, উল্টাটা, খুব সিম্পল। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ দিলে যেহেতু বিক্রিয়া সামনে যায়, তাহলে তাপ কমায় দিলে বিক্রিয়া পেছনে চলে আসবে, সিম্পল ব্যাপার। একটা মাত্র উদাহরণ দিলেই সবকিছু জানা যাবে। আর অনেক ব্যাখ্যা সাপেক্ষ অনেক কিছু বিষয় আছে, অনেকভাবে ব্যাখ্যা করা যায়, ম্যাথমেটিক্যালি এটা ব্যাখ্যা করা যায়। তারপরে তোমার হচ্ছে বিক্রিয়ার যে প্রশমিত হয়ে যাওয়ার ব্যাপারটা, এই সমস্ত বিষয় নিয়েও ব্যাখ্যা করা যায়। এত কিছু কিন্তু আমরা মনে রেখে আমাদের কোনো দরকার নাই, জাস্ট সিম্পল অ্যান্সার করার জন্য আমাদের যতটুকু জানা জরুরি সেটুকু আমি বললাম। আচ্ছা, আর সাম্যাবস্থায় চাপের পরিবর্তনের প্রভাব,
চাপের প্রভাব দেখো উৎপাদের মোল সংখ্যা বেশি হলে, এই যে একটা বিক্রিয়া দেওয়া আছে যে কি তোমার PCl5 কে তাপ দিয়ে PCl3 আর ক্লোরিন উৎপন্ন করা হয়েছে, মানে 1 মোল থেকে 2 মোল হয়েছে, 1 মোল থেকে 2 মোল হয়েছে। এই বিক্রিয়াটা যেহেতু গ্যাসীয় বিক্রিয়া, এখন তুমি সিম্পল কথা চিন্তা করো, এদিকে আছে 1 ওদিকে আছে 2, এভাবেই চিন্তা করো না কেন, এই বিক্রিয়া চাপ মারলে 2 থেকে 1-এই তো যাবে, চাপাচাপি করলে বিক্রিয়া তো 2 থেকে 1-এই যাবে, 2 মোল থেকে 1 মোলের দিকেই তো যাবে। এটা তো খুব সিম্পল ব্যাপার, তাই না? এখানে তো এত ব্যাখ্যা ট্যাখ্যা কিছুই জানতে হবে না আমার, 2 থেকে 1-এর দিকেই যাবে, যেদিকে কম সেদিকে শিফট করবে, যেদিকে বেশি সেদিকে আবার নতুন করে শিফট করতে গেলে হয় নাকি, যেদিকে বেশি কম সেদিকে চলে যাবে। আবার এখানে কি এই যে নাইট্রোজেন হাইড্রোজেন এর বিক্রিয়ায় অ্যামোনিয়া হয়েছে, 4 থেকে 2 মোল হয়েছে, তার মানে কি এই বিক্রিয়া চাপ দিলে বিক্রিয়া সামনে যাবে, সিম্পল ব্যাপার, 4 থেকে 2 এর দিকে যাবে। অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা যদি কম হয় তাহলে বিক্রিয়া সামনের দিকে যাবে, আর উৎপাদের মোল সংখ্যা যদি বেশি হয় তাহলে বিক্রিয়া পেছনের দিকে যাবে। আর বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যা যদি দুটোই সমান হয়ে যায়, চাপাচাপি করে কোনো লাভ হবে? এই যে হাইড্রোজেন আর আয়োডিনের বিক্রিয়া, এখানে আছে 1 মোল, এখানেও আছে 1 মোল, এখানে আছে 2 মোল, মানে এই সাইডেও 2 মোল এই সাইডেও 2 মোল, দুই দিকেই 2-2 মোল। তাহলে চাপাচাপি করে কি কোনো দিকে যাওয়ানো পসিবল? কোনো দিকেই তো কোনো জায়গা নাই, সব একদম অকুপাইড, ঠিক আছে, টোটালটা অকুপাইড, ওখানেও 2 এখানেও 2, ফাঁকা কোনো সিটই নাই। বাট উপরে কিন্তু একদিকে ফাঁকা সিট ছিল, যেদিকে ফাঁকা সিট ছিল সেদিকে ট্রান্সফার করতেছো, কিন্তু এখানে কোনো ফাঁকা সিট নাই, বাস একদম পুরো ফুলি লোডেড, ঠিক আছে, গেট লক সার্ভিস, এখানে আর কোনো ঢোকাঢুকির কোনো সুযোগ নাই। আচ্ছা, তারপরে আমরা চলে যাব এখানের বিষয়গুলো, আমরা হ্যাঁ এখানের বিষয়গুলো আমরা স্লাইডে ডিসকাস করে ফেলেছিলাম। আচ্ছা, কোন গ্যাস মিশ্রণের কোন উপাদান গ্যাসের আংশিক চাপ বলতে উপাদানের মোল ভগ্নাংশ গ্যাস মিশ্রণের মোট চাপের গুণফলকে বোঝায়। এটা বেসিক একটা জিনিস, এটা এই চ্যাপ্টারের আসলে অন্তর্ভুক্ত না, এই টপিকসটা তোমাদের আসলে ওই যে সেকেন্ড পেপারের যে ফার্স্ট চ্যাপ্টারটা ওইখানে আছে, ওইখানে বিষয় নিয়ে আসলে লেখা আছে মোল ভগ্নাংশ গুণ ইয়েটা করলে মোট চাপ ইয়ে করলে আংশিক চাপ পাওয়া যায়, এগুলো জানো। আর কেসিও কেপি এর মান কখনো শূন্য বা অসীম হতে পারে না, এটা নিয়েও আমি বিস্তারিত ডিসকাস করছি, এই লাইনটা তাও আবার হাইলাইট করো, মনে করো কেসিও কেপি এর মান কখনো শূন্য বা অসীম হতে পারে না। এটা সাধারণত আমার কাছে মনে হয় যে একটা শিশু যখন মানে কেবল এইচএসসি তে উঠে তখন থেকেই আসলে সে জানে, মনে করো পুরো কেমিস্ট্রি জানে না, তারপরও একটা লাইন জানে যে কেসি কেপি এর মান কখনো শূন্য বা অসীম হতে পারে না, কারণ এটা আসলে জনমুখে জনগণের মাঝে খুবই প্রচলিত, জনগণ রাস্তায় রাস্তায় হাঁটার সময়, বন্ধুরা বন্ধু বান্ধবীরা রাস্তায় হাঁটার সময় এগুলো নিয়ে ডিসকাস করে। আর যদি কোনোদিন ডিসকাস নাও করে থাকে তারপর আমার এই গল্পটা মনে রাখো যে কোন জিনিসটা সবাই ডিসকাস করে, সেটা হচ্ছে কেসিও কেপি এর মান শূন্য বা অসীম হতে পারে না, এই জিনিসটা ডিসকাস করে, সবাই করে, তোমরা যারা করনি তারা আজকে থেকে ডিসকাস করবা আবার যে কেসিও কেপি এর মান কখনো শূন্য বা অসীম হতে পারে না। আচ্ছা, তারপরে কেসি কেপি এর একক এর ক্ষেত্রে একটা বিষয় আছে যে কেসি কেপি এর আসলে একক আছে কিনা। হ্যাঁ, এখন তোমাদের এই বইতে যে এখানে লেখছে যে কেসি কেপি এর কোনো একক হবে না, বাট সঞ্জিত স্যারের বইতে দেখবা যে এটা নিয়ে আবার কথা বলা আছে যে একক আছে। তো একক আছে, এটা যদি আমি ধরি তাহলে আমাদের এককটা বের করতে হবে কিভাবে? আমাদের কেসি এর একক বের করার ক্ষেত্রে আমাদের করতে হবে কি, মোল পার লিটার, এই যে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন, ঠিক আছে, মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন, বোঝাইতে পারছে কিনা? মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। এখন এই ডেল এনটা কি? এই ডেল এনটা হচ্ছে এই যে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা দিলেই যে কোনো একটা বিক্রিয়ার কেসি এর মান বের করে ফেলতে পারবা। আর কেপি কি? অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন। ডেল এনটা কি? একই, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, আর বিক্রিয়া যেহেতু গ্যাসীয় তাহলে সেক্ষেত্রে কেপি হবে। হ্যাঁ, কেপি বের করতে হলে অ্যাটমসফিয়ার, আর যদি মোলার ঘনমাত্রা অর্থাৎ জলীয় দ্রবণের কোনো বিক্রিয়া হয় তাহলে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। আশা করি বুঝতে পারছো, এখান থেকে যদি কোশ্চেন আসে পারবা। আচ্ছা, যেমন ধরো আমি এই যে হাইড্রোজেন আর আয়োডিনের বিক্রিয়ায় যে তোমার হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন বা এই বিক্রিয়াটার ক্ষেত্রে ধরো না কেন, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি কেসি এর মান বের করব, তাহলে আমার কি করতে হবে? মোল পার লিটার আর টু দি পাওয়ার ডেল এন দিতে হবে, তাই না? তাহলে টু দি পাওয়ার ডেল এন দিলে এখানে ডেল এন কত বলছে যে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, এখানে উৎপাদের মোল সংখ্যা কত? 2, আর বিক্রিয়কের মোল সংখ্যা কত? 2, তাহলে 2 মাইনাস 2,
তাহলে 2 - 2 কত? 0। তাহলে মোল পার লিটার টু দি পাওয়ার 0 মানে কি? কোনো কিছু পাওয়ার 0 মানে কি? 1। ঠিক আছে, তাহলে একক হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা চলে আসি হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রেও দিল, ধরো যে 2 - 1 দিয়ে 1 পাবা, মোল পার লিটার টু দি পাওয়ার 1 মোল পার লিটার, এটা একক হবে। আর আগেরটার ক্ষেত্রে তো মোল পার লিটার টু দি পাওয়ার 0 ছিল, মানে 1 হয়ে গেছিল, একক আর ওরকম আলাদা করে আর ছিল না। আশা করি বুঝাইতে পারছি। এভাবে একক বের করবা। এই টাইপের ইয়া আসতে পারে, একটা বিক্রিয়া দিয়ে বলবে যে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এর একক কি, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর একক কি। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, সাম্য ধ্রুবক কেসি এর তাৎপর্য যে 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট শুধুমাত্র পড়লেই হবে। এখানকার যে 3টা লাইন আছে, এই দাগানো লাইনগুলো পড়লে হবে। কিউসি কেসি নিয়ে আমি আগেও বলছি। অটোপ্রভাবক কোনটা ছিল? একটা মাত্র কিন্তু আয়ন ছিল, কোনটা? অটোপ্রভাবক কোনটা? ম্যাঙ্গানাস আয়ন হচ্ছে অটোপ্রভাবক, ম্যাঙ্গানাস আয়নটা হচ্ছে অটোপ্রভাবক ছিল। আচ্ছা, এই দাগানো লাইন বিশুদ্ধ পানির পরিবাহিতা, অতি বিশুদ্ধ পানি অতি সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে, কেডব্লিউ কে পানির আয়নিক গুণফল বলা হয়, এগুলো নিয়ে জানো। তারপরে স্পেশাল অ্যাটেনশন টু 25°C তাপমাত্রায় পানির আয়নিক গুণফল, এটা হচ্ছে 1 × 10⁻⁻14, 1 × 10⁻⁻14। তো এইটা আমরা যখন পড়ছিলাম আমার মনে আছে যে পানির আয়নিক গুণফল এই হাইড্রোনিয়াম আয়নের এই হাইড্রোনিয়াম আয়ন এটার ঘনমাত্রা ছিল মোল পার লিটার, আর হাইড্রোক্সিল আয়ন এটার ঘনমাত্রা ছিল মোল পার লিটার। এই জন্য ওই সময় দেখা যাচ্ছে যে আমি তোমার আমাদের সময় একক ছিল মোল পার লিটার স্কোয়ার, মোল পার লিটার কি ছিল? স্কোয়ার ছিল, ঠিক আছে। আর এখন এখানে একক বিহীন লিখছে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তারপরে কি, এই যে তোমার 25°তে পানির মোলার ঘনমাত্রা দেওয়া হয়েছে 55.5 মোলার, 25°তে পানির মোলার ঘনমাত্রা দেওয়া হয়েছে 55.4 মোলার। কিভাবে বের করা হয়েছে? এই যে 1000-কে 18 দ্বারা ভাগ করে, ঠিক আছে, 1000-কে 18, 1000 গ্রাম পার লিটার, 1 লিটার পানির জন্য 1000 গ্রাম, আর 18 গ্রাম হতেছে 1 মোল। তাহলে 1000 গ্রামে কত মোল আছে সেটা বের করতে হলে আমাকে পানির মোল 1 মোল দিয়ে ভাগ করে দিলাম, আমি বের করে ফেললাম যে 55.5 মোলার। এটা নিয়ে অনেকে আবার প্রশ্ন করে কিভাবে বের করে না করে। আচ্ছা, তারপরে এই যে এখান থেকে 25, আচ্ছা তোমাদের জন্য একটা জিনিস সহজ করে দিই, এই 50°টা মুখস্থ করতে হবে না, 25 আর 100টা করবা, ঠিক আছে, 25 আর 100। আচ্ছা, তারপরে আমরা চলে আসি যে হ্যাঁ, অম্ল ক্ষারকের বিয়োজন মাত্রা এর শত পরিমাণকে ওই অম্ল বা ক্ষারকের শতকরা বিয়োজন বলে। সংজ্ঞাটা জাস্ট একটু রিডিং দিও, গুরুত্বপূর্ণ না। এইখান থেকে তোমাদের এই সমীকরণটা যে আলফা সমানুপাতিক 1/√c, আলফা সমানুপাতিক √1/√c, 1/√c, অর্থাৎ সমীকরণটার সাথে এই যে বর্ণনাটা, সূত্রের যে বর্ণনাটা, এটা মিলায়ে পড়বা যে লঘু দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যেমন মৃদু অম্ল ক্ষারকের বিয়োজন মাত্রা ওই অম্ল বা ক্ষারকের দ্রবণের মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখন অ্যান্সার করো তো, এই যে এমসিকিউ 4.18টা, 25°C বিশুদ্ধ পানির আয়নিক গুণফল কত? আয়নিক গুণফল কত? ক হবে নাকি ঘ হবে নাকি খ হবে, কোনটা কি হবে? ক অ্যান্সার হবে, ঠিক আছে। প্রযোজ্যতা পড়বা, প্রযোজ্যতা এখান থেকেও আছে, আবার তোমাদের ডাইজেস্টের মধ্যেও সুন্দর করে প্রযোজ্যতা দেওয়া আছে যে মৃদু অম্ল, মৃদু ক্ষারক এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বেলায় এই সূত্রটা প্রযোজ্য হবে। কখনোই মনে করো যে তীব্র অম্ল, তীব্র ক্ষারক এগুলোর ক্ষেত্রে কিন্তু এটা কখনোই প্রযোজ্য হবে না। তীব্র অম্ল, তীব্র ক্ষারকের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না।
অসীম লঘুতায় মৃদু অম্ল মৃদু ক্ষারক সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, তীব্র অম্ল তীব্র ক্ষারক মোলার ঘনমাত্রা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। ফলে তাদের ক্ষেত্রে সাম্যাবস্থা থাকে না বলে লঘুকরণ সূত্র প্রযোজ্য হয় না। মানে তীব্র অম্ল তীব্র ক্ষারকের ক্ষেত্রে সাম্যাবস্থা থাকে না, এজন্য এদের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা কোনোভাবে অ্যাপ্লিকেবল না। আচ্ছা, কে এ এর কোনো একক নেই, কে বি এর কোনো একক নেই। এগুলার সংজ্ঞাটা একবার রিডিং দিলেও চলে, না দিলেও চলে, তোমরা যদি নাও পড়ো কোনো সমস্যা নাই। আচ্ছা, এই যেখানে যে কে এর মান যত বেশি হয় অম্লটি তত বেশি শক্তিশালী হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো খুবই খুবই শক্তিশালী অ্যাসিড, কারণ এগুলোর কে ভ্যালু অনেক বেশি। বাট অ্যাসিটিক অ্যাসিড, এই যে অ্যাসিটিক অ্যাসিড যেটা, এই দেখো অ্যাসিটিক অ্যাসিড, এটা কিন্তু কোনো শক্তিশালী অ্যাসিড না, এটার কে ভ্যালু কিন্তু খুব কম। এটা একটা দুর্বল অ্যাসিড, ঠিক আছে। কেবি এর ক্ষেত্রেও একই একক নাই, সংজ্ঞাটা দেখলা। শক্তিশালী কোনগুলা, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো শক্তিশালী। দ্যাট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একটা দুর্বল খান, কেবি ভ্যালু কম, দুর্বল খান, কেবি ভ্যালু কম। অ্যাসিডিক অ্যাসিডের এই যে কে ভ্যালুটা একটু মুখস্থ করো, 1.8 ইন্টু 10⁻⁵। হাইড্রোসায়ানিক অ্যাসিড, এটা মুখস্থ করবা, থাক এটা মুখস্থ করার দরকার নেই, এটা কেটে দিলাম। হাইড্রোসায়ানিক অ্যাসিড মুখস্থ করার দরকার নেই, বাদ, ওইটা বাদ। এখান থেকে তোমরা হচ্ছে স্পেশাল অ্যাটেনশন দিবা 7 নম্বর আর 8 নম্বরের ক্ষেত্রে, একদম স্পেশাল অ্যাটেনশন, এই দুটো জানতেই হবে, ফরজ। এই দুটো কি করতে হবে, জানতেই হবে, যে অ্যাসিটিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিডের কে ভ্যালু কত, এটা জানা ফরজ, যে আইন। আর অন্যগুলো নিজের ইচ্ছা মতো, জানলে জানলা, না জানলে নাই। অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভরশীলতার যে 5টা পয়েন্ট আছে, এগুলোর মধ্যে কোন জিনিসগুলোর উপর বেশি ফোকাস করবা, একেবারে আলটিমেটলি মেইন যে ফোকাস সেটা থাকবে এই প্রথম লাইনের দিকে, যে একটা অ্যাসিডের কে এর মান যত বেশি, যত বেশি অ্যাসিডটি তত বেশি শক্তিশালী হয়। আর সেগুলোর মানগুলো জানলে জানবা, না জানলে নাই। যেগুলো দাগানো আছে এটা দেখলেও দেখতে পারো, বাট মানগুলো মুখস্থ করার পক্ষে আমি না, আমি নিজেও মুখস্থ করি নাই। এগুলো আসলে আসলে মনেও থাকে না, মুখস্থ করার দরকার নাই। এখন এই টাইপের হার্ড প্রশ্ন মেডিকেল অ্যাডমিশন টেস্টে না আসার সম্ভাবনা 99%, ঠিক আছে। আর 99 পাইলে তো তুমি চান্সই পেয়ে যাবে, একটা না পারলে সমস্যা নাই। ঋণাত্মক আয়নের আকারের ব্যাপারে এখানে যেমন এই যে সিম্পল ব্যাপার বলি, হাইড্রো আয়োডিক অ্যাসিডটা সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড, কারণ এই যে আয়োডাইডটা, ঠিক আছে, এটার আকারটা কিন্তু সবচেয়ে বড়। আমি যদি এখানে পরমাণু ঋণাত্মক আয়নগুলোর আকার লেখা শুরু করি, আয়োডাইডের আকার যদি, আচ্ছা এখানে দেই, ধরো আয়োডাইডের আকারটা এরকম, ব্রোমাইডের আকারটা হইতেছে এরকম, ক্লোরাইডের আকারটা হইতেছে এরকম, আর ফ্লোরাইডের আকারটা হইতেছে এরকম। বুঝাতে পারছি, ঋণাত্মক আয়নের আকার বেশি। তাহলে হাইড্রোজেন, এটার পাশে আয়োডাইড, এত বড় একটা আয়োডাইড রয়েছে, আয়োডাইড হাইড্রোজেন মনে করো হাত দিয়ে এটারে ধরে রাখছে। তা এখন হাইড্রোজেন হাত দিয়ে এইটারে ধরে রাখা ইজি না এইটারে ধরে রাখা ইজি, তোমরা আমারে বলো, সিম্পল ব্যাপার। এটারে ধরে রাখা খুব কঠিন কিনা, আর এটারে ধরে রাখা ইজি, কিন্তু এটা যেহেতু অনেক ভারী তাহলে এখান থেকে ভেঙে যাবে খুব দ্রুত। বাট এটা কিন্তু তত দ্রুত ভাঙবে না, অনেক দেরি করে দেরি করে, যে কম একটু ভাঙলো, ঠিক আছে। বিষয়টা হইতেছে ঋণাত্মক আয়নের আকার বড়, এই বন্ধনটা ভেঙে যায় দ্রুত। এই বন্ধনটা দ্রুত ভেঙে যাওয়ার অর্থ হইতেছে প্রোটন হিসাবে ইজিলি এখানে মুক্ত হয়ে যাচ্ছে, বাট এখানে কিন্তু অত দ্রুত প্রোটন হিসেবে মুক্ত হচ্ছে না। তাহলে যেখানে প্রোটন দেওয়ার মাত্রাটা বেশি সেটাই বেশি শক্তিশালী অ্যাসিড, হাইড্রোআইডিকটা সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড। আচ্ছা, তারপরে দেখো এইখানে কি, এই যে এগুলা যেগুলো তো অক্সিজেন আছে সবগুলোই কিন্তু কি অক্সো অ্যাসিড, যা আছে সবগুলো অক্সো অ্যাসিড। তো এখন এই অক্সো অ্যাসিড গুলোর ক্ষেত্রে বলছে যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করতে হবে, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা। এই যে ক্লোরিনের জারণ সংখ্যা আমি বের করলাম, এই যে অক্সিজেনের জারণ সংখ্যা ছিল -2, তাহলে গুণ 4 করলে কত হবে, -8 হবে। আর হাইড্রোজেনের জারণ সংখ্যা ছিল হচ্ছে +1, তাই -8 +1 করলে কত, -7। আর -7টা এই যে অপোজিট পাশে নিয়ে গেলে জারণ সংখ্যাটা হয়ে যাবে +7। এক্ষেত্রে এরকম +6 +5 আর +4, কোনটা সবচেয়ে বেশি, এইটা। জারণ সংখ্যা যেটা সবচেয়ে বেশি সেটা সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড হচ্ছে। জারণ সংখ্যার ক্রম অনুসারে শক্তি মাত্রাটা কমতেছে আর কি, যেটা জারণ সংখ্যা কম সেটা কম শক্তিশালী। এখন ঝামেলাটা হয়ে যায় কখন, এই যে দুইটা অ্যাসিড নিছে অক্সো অ্যাসিড, এই যে দুইটা অক্সো অ্যাসিড নিছে, বাট দুইটারই কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা হয়ে গেছে সমান। তখন আমরা কি করব, আমরা দেখব যে কেন্দ্রীয় পরমাণু দুইটার মধ্যে নাইট্রোজেন আর ফসফরাস মধ্যে কোনটা বেশি ছোট, এটা দেখব। আর আমরা তো পর্যায় সারণীতে জানি যে একটা গ্রুপের যতই নিচ থেকে উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই কি হবে, নাই প্রেম আজ সাহেব বিবিতে, এই যে যতই মনে করো যে উপর থেকে নিচের দিকে যাওয়া যাবে ততই কি হবে, পরমাণুর আকার আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে। নাইট্রোজেন এরকম, ফসফরাস এরকম, আর্সেনিক এরকম, অ্যান্টিমনি এরকম, বিসমাথটা তো আরো বড়, ঠিক আছে।
তাহলে কোনটার আকার ছোট? নাইট্রোজেনের আকার ছোট, তাহলে নাইট্রিক অ্যাসিডটা বেশি শক্তিশালী অ্যাসিড হয়ে গেল। আর পর্যায় সারণীতে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় পরমাণুর আকার বড় হয়, আর যতই বাম থেকে ডানা যাওয়া হয় তত আকার কি হতে থাকে? আস্তে 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 ছোট হতে থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে পর্যায় সারণী জিনিসটা মুখস্থ করলে হচ্ছে। তারপরে এখানে যে সমস্ত যে ক্রমগুলো আছে এগুলো মনে করো যে মুখস্থ করা কিন্তু ফর যায় না, ক্রমগুলো মুখস্থ করতে হবে, এগুলো তোমরা ক্যালকুলেট করলে বের করে ফেলতে পারবা। দ্রাবকের প্রকৃতি, এখন দেখো এই যে অ্যাসিটিক অ্যাসিডটা কিন্তু একটা দুর্বল অ্যাসিড, কিন্তু এটা কিন্তু পানিতে কিন্তু বেশি শক্তিশালী অ্যাসিড হিসেবে কাজ করে না, বাট অ্যামোনিয়া দ্রবণে এটা তীব্র অ্যাসিড হিসেবে কাজ করে। কারণ অ্যামোনিয়া দ্রবণে তীব্র অ্যাসিড হিসেবে কেন কাজ করে? অ্যামোনিয়া কিন্তু একটা শক্তিশালী ক্ষার, ঠিক আছে, অ্যামোনিয়া কিন্তু একটা শক্তিশালী ক্ষার, কিন্তু এই পানি যেটা তোমার এই যে পানি, হুম, পানিটা কিন্তু শক্তিশালী ক্ষার না, পানিটা কম শক্তিশালী ক্ষার, বাট অ্যামোনিয়া কিন্তু শক্তিশালী ক্ষার। এই শক্তিশালী ক্ষার দ্রবণে এটা ভালো অ্যাসিড হিসেবে কাজ করে, কিন্তু এই পানিতে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড বেশি শক্তিশালী অ্যাসিড হিসেবে কাজ করতে পারবে না, একটা দুর্বল অ্যাসিড হিসেবে কাজ করবে। জানানো লাইনগুলো তো আছে, তখন এগুলো ইজিলি জানো। কে কে বি গুণফল করলে যে কে ডাব্লিউ হয় পানির আয়নিক গুণফল, কে ডাব্লিউ এর পানির আয়নিক গুণফলের মান কত? 1 × 10⁻14, তাই না? 10⁻14 একক নাই বা আছে, আছে থাকলে আমি তো বললামই কিভাবে, আর একক নাই যেহেতু 1 × 10⁻14। আর অনেকে আবার একটু কনফিউজ হয়ে যায়, 1 নাই, 10⁻14, শুধু এটা হলেও কিন্তু হবে, 1 থাকতে হবে এরকম কিন্তু কিছু নাই। এটা কিন্তু অনুবন্ধীয় অম্লক্ষারকের ক্ষেত্রে হতে হবে। অনুবন্ধীয় অম্লক্ষারকের ব্যাপারে অনেক পেঁচাপেচি আমি আগের দিন করছিলাম, এটা নিয়ে আর করতেছি না। আচ্ছা, এই যে নিচের কোনটি দুর্বলতম অ্যাসিড, এখান থেকে অক্সো অ্যাসিড, যেহেতু প্রত্যেকটা কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করবা, উপরে একটা এমন কোশ্চেন আছে, ঠিক আছে, কোনটি জারণ সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যাগুলো বের করে ফেলবা, ঠিক আছে, এই আর কি। অম্লের ক্ষারকত্ব, ক্ষারকের অম্লত্ব, এটা নিয়ে তো মনে করো যে তোমাদের যে টেকনিকটা বলছিলাম ওই টেকনিক অনুযায়ী এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ওই টেকনিক অনুযায়ী HCl, এই যে HCl, প্রোটিন আছে একটা, সালফিউরিক অ্যাসিড প্রোটিন আছে দুইটা, ফসফরিক অ্যাসিড প্রোটন আছে তিনটা, বাট ফসফরাস অ্যাসিড এখানে বলছিলাম যে মনে রাখবা তিন আছে দুইটা, দুইটা তিন, দুইটা তিন, এই জন্য ফসফরাস অ্যাসিড। আর এটা কি? ফসফোরিক অ্যাসিড। এটা কি অ্যাসিড? ফসফোরিক অ্যাসিড। আর এটা কিন্তু ফসফরাস অ্যাসিড, হ্যাঁ। ফসফরাস অ্যাসিডে হইতেছে তোমার কত? ক্ষারকত্ব 2, বাট ফসফরিক অ্যাসিডে ক্ষারকত্ব 3, এটা মনে রাখবা। H3PO4, H3PO4 4, এটাতে হইতেছে ক্ষারকত্ব 3, আর H3PO3 ক্ষারকত্ব 2, এটা মনে রাখবা। আর এই সমস্ত জায়গায় হাইড্রোজেনের সংখ্যা দিয়ে মনে রাখবে, এই দুটার ক্ষেত্রে হাইড্রোজেন একটা, হাইড্রোজেন দুইটা, আর এই যে হাইড্রোজেন তিনটা। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে মনে রাখবে যে কার্বন ডাইঅক্সাইডের মনে করো যে পাশে তো 2 দেওয়াই আছে, কার্বন ডাইঅক্সাইডের পাশে 2 দেওয়াই আছে, 2 ছাড়া উপায় নেই। আর P2O5 এ 2 + 5 - 1, এটা মনে করো যে অর্ণব চৌধুরীর রুল অফ কি ক্ষারকত্ব নির্ণয়, ঠিক আছে। 2 + 5 + -1, 5 আর 2 7 থেকে 1 বাদ দিলে 6 হয়, এইভাবে। হুম, এটা এইভাবে মনে রাখো যে আমার নিজস্ব বানানো থিওরি, যে 5 আর 2 7 থেকে 1 বাদ দিলে 6 হয়, এটা মনে রাখার সিস্টেম। আর যদি মনে করো অনেক ক্যালকুলেটিভ হতে পারো তুমি, অনেক মনে করো যে সমীকরণ সমতাকরণ করার মতো যথেষ্ট অ্যাবিলিটি আছে, তাহলে তোমাকে স্বাগত জানাচ্ছি ওই পদ্ধতিতে। ক্ষারকের অম্লত্বের মধ্যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে হাইড্রোক্সাইড আছে কয়টা? একটা, মিলে গেল। ক্যালসিয়াম অক্সাইড, এই ক্যালসিয়ামের যোজনীয় 2, অক্সিজেনের যোজনীয় 2, 2 না হয়ে উপায় নাই। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এখানেও মনে করো হাইড্রোক্সাইড আছে কয়টা? তিনটা, অম্লত্ব 3 হয়ে গেছে। আর যে আবার অর্ণব চৌধুরীর রুল অফ অম্লত্ব নির্ণয়, 2 × 3, ঠিক আছে। অর্ণব চৌধুরীর ক্ষারকত্ব বা অম্লত্ব নির্ণয়ের দুইটা থিওরি আছে, একটা হচ্ছে যোগ বিয়োগের মাধ্যমে, একটা গুণের মাধ্যমে। যোগ বিয়োগের মাধ্যমে করা হয় P2O5 এরটা, যেটা হচ্ছে 5 আর 2 7 থেকে 1 বাদ দিয়ে 6। আর অর্ণব চৌধুরীর গুণের মাধ্যমে যে অম্লত্ব নির্ণয় সিস্টেমটা, সেটা হচ্ছে 2 × 3 = 6, ঠিক আছে। এইটা সামনের এডিশনে অ্যাড করার জন্য আমি এই কি বলে আমাদের হাজারি স্যারকে বলবো। পানির আয়নিক গুণফলের মান নিয়ে তোমাদের কোনো কথা নেই। পিএইচ এর স্কেল তো আবিষ্কার করছে কে? বিজ্ঞানী সোরেনসেন। আর পিএইচ এর ফুল মিনিং তো পুইসেন্স অফ হাইড্রোজেন, এটা তো তোমরা জানোই, পুইসেন্স অফ হাইড্রোজেন। আচ্ছা, যে সমীকরণটা পিএইচ কি? যে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম।
হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কি? ঋণাত্মক লগারিদম। আর হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, বা এটাকে তোমরা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা না বলে তোমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা মানে প্রোটনের ঘনমাত্রা বলতে পারো। প্রোটনের ঘনমাত্রা কি? 10⁻⁻⁻, পিএইচ। তাহলে ধরো কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের পিএইচ দিয়ে দেওয়া হলো, কোনো দ্রবণের পিএইচ দেওয়া হলো, ধরো কোনো দ্রবণের পিএইচ দিছে 6, তাহলে হাইড্রোজেন বা প্রোটন বা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কত হবে? 10⁻⁻6 এই সমীকরণ অনুসারে, ঠিক আছে। পিএইচ ধরো 5, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 10⁻⁵, ঠিক আছে, ইজি ব্যাপার। আচ্ছা, আর এই যে পিএইচ আর পি অফ ও এর যোগ করলে তো 14 হয় কোনো দ্রবণ, এটা তো তোমরা জানোই। আর বিশুদ্ধ পানিতে পিএইচ এর মান 7 থাকে, এটাও জানো। আচ্ছা, যে কোনো জলীয় দ্রবণে পিএইচ এর মান 0 থেকে 14 এর মধ্যে থাকে সাধারণত। আচ্ছা, এই জিনিসটা থেকে এমসিকিউ আসছিল যে পিএইচ যদি 7 হয় সেটাকে নিরপেক্ষ দ্রবণ বলে, আর পিএইচ যদি 7 এর নিচে হয় সেটাকে অম্লীয় দ্রবণ বললে, পিএইচ যদি 7 এর উপরে হয় তাহলে সেটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ। তাহলে নিচের কোন পিএইচ মানের দ্রবণটিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সবচেয়ে বেশি? এটা কমন সেন্সের ব্যাপার, কিন্তু পিএইচ এর মান বেশি মানে কি? সেটা ক্ষারকীয়। পিএইচ এর মান কম মানে সেটা অ্যাসিডীয়। তাহলে যেটার পিএইচ এর মান কম সেটা সবচেয়ে বেশি অ্যাসিডীয়, সেটাতে সবচেয়ে বেশি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি। তাহলে অ্যান্সার কিন্তু গ হবে। আচ্ছা, আর এখানে দেখো এই যে পি কে ডাব্লিউ, ঠিক আছে, পিএইচ আর পি অফ ওএইচ ইকুয়াল টু তো আমরা জানতাম যে 14, তাই না? আর আমরা কিন্তু কে ডাব্লিউ কত জানি? আমরা কে ডাব্লিউ জানি 10⁻14। আর এইটার যদি তুমি ঋণাত্মক লগারিদম নাও, ঋণাত্মক 10 বেস লগারিদম নাও, তাহলে দেখো তো লগ 10⁻10 এটা 1 হয়ে যাচ্ছে, আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেলে মান 14 আসবে কিনা? তাহলে পি কে ডাব্লিউর মান কিন্তু 14, ওই 14 এর জায়গায় পি কে ডাব্লিউ লেখা যাইতেই পারে। আচ্ছা, তারপরে এই যে 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমি একদম সিম্পল শর্টকাট একটা সিস্টেম বলছিলাম। যদি হাইড্রোজেন একটা করে থাকে, মানে অ্যাসিডটা যদি এক ক্ষারকীয় অ্যাসিড হয়, মানে একটা প্রোটন থাকে, এক ক্ষারকীয় অ্যাসিড মানে কি? একটা প্রোটন। হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা এক ক্ষারকীয় অ্যাসিড। আর দশমিকের পরে সর্বশেষ সংখ্যা যদি 1 হয়, ধরো 0.01 অথবা 0.001 অথবা 0.0001, ঠিক আছে, সবগুলাই ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে। এক্ষেত্রে আমাকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করার জন্য কোনো কিছু দিয়ে গুণ করার কোনো প্রয়োজন নেই, কারণ প্রোটন তো একটাই। তাহলে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে, অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ হবে পয়েন্টের পরে যে কয়টা অঙ্ক আছে সে কয়টাই অ্যান্সার হবে। 2, এটার ক্ষেত্রে অ্যান্সার হবে 3, এটার ক্ষেত্রে অ্যান্সার হবে 4। ঠিক আছে, বুঝাইতে পারছি? আর যদি তোমার 0.1 হইতো তাহলে অ্যান্সার হইতো 1। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝাতে পারছি যে যদি এক ক্ষারকীয় অ্যাসিড হয়, মানে প্রোটন আছে একটা, যদি এক ক্ষারকীয় অ্যাসিড হয় এবং দশমিকের পরে সর্বশেষ অঙ্কটা যদি 1 হয়, দশমিকের পরে সর্বশেষ অঙ্কটা যদি 1 হয়, তাহলে ওই অঙ্কের অ্যান্সার হচ্ছে দশমিকের পরে যে কটা অঙ্ক আছে সেটাই। এখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে 1, এখানে দশমিকের পরে দুইটা অঙ্ক আছে 2, এখানে দশমিকের পরে তিনটা অঙ্ক আছে 3, এখানে দশমিকের পরে চারটা অঙ্ক আছে 4, অ্যান্সার শেষ। এখানে মিলাই দেখো গ নম্বরের অ্যান্সার কত হবে? 2 অ্যান্সার হবে। 1 নম্বরের অ্যান্সার কত হবে? 1 হবে। বাট এইখানে দেখো আমি বলছিলাম যে দশমিকের পরে 1 থাকতে হবে, 1 না থাকলে কিন্তু হবে না। আর দশমিকের পরে 1 নাই, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমি বলছিলাম কি? আমি বলছিলাম যে দশমিকের পরের অঙ্ক সংখ্যা মাইনাস কি? দশমিকের পরের অঙ্ক সংখ্যা, দশমিকের পরে এই অঙ্কের অঙ্ক সংখ্যা আছে কত? 1। আর শেষ অঙ্কটার লগের মান, শেষ অঙ্কটার লগের মান, তাহলে 1 মাইনাস লগ 2 এর মান কত ছিল? লগ 2 এর মান ছিল কিন্তু 0.3, তাহলে 1 মাইনাস 0.3 অ্যান্সার কত হবে? 0.7 হবে। ঠিক আছে, হুম, 0.7 হবে, এই যে 0.7। ঠিক আছে, 0.7। এখানে এই যে অ্যান্সারটা আসছে 0.69, কাছাকাছি, একদম কাছাকাছি আর কি, কাছাকাছি ভ্যালু 0.7ই অ্যান্সার দেওয়া থাকবে। তাহলে 0.6 এরকম। তাহলে লগের মানের ক্ষেত্রে কিন্তু আমি বলে দিছিলাম এই যে লগ 2 এর মানটা হবে হচ্ছে 0.3, লগ 3 এর মানটা হবে হচ্ছে 0.5,
লগ 4 এর মানটা হবে 0.6, লগ 5 এর মানটা হবে 0.7, লগ 6 এর মানটা হবে 0.8। আমি এই কটা মান কিন্তু তোমাদের মুখস্থ করিতে বলেছিলাম। ও আমার প্রিয় ভাইরা, আপনারা একটু খেয়াল করেন 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড অঙ্কের ক্ষেত্রে কি নিয়ম। আচ্ছা, আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখছিলাম, বাট সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আরো একটু শর্টকাট নিয়ম আছে। যে অ্যাসিডটা যদি সালফিউরিক অ্যাসিড হয় তাহলে আমাদের সেক্ষেত্রে অ্যান্সার হবে কি, অ্যাসিডটা যদি সালফিউরিক অ্যাসিড হয় সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে দশমিকের পরে যে কটা শূন্য আছে সে কটাই অ্যান্সার। তাহলে এই অঙ্কটা যদি 0.05 হতো, এই অঙ্কটার অ্যান্সার হতো কত? 1। এই অঙ্কটা যদি 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড হতো, এই অঙ্কটার অ্যান্সার হতো 2। প্রথম করে শূন্য যে কয়টা, এই অঙ্কটা যদি 0.0005 থাকতো, এই অঙ্কটার অ্যান্সার হতো 3। শর্ত কিন্তু বলে দিছি, শর্ত হচ্ছে হতে হবে সালফিউরিক অ্যাসিড, আর শেষ অঙ্কটা হতে হবে কত? 5। শেষ অঙ্কটা হতে হবে 5। তাইলে হতেছে আমার এই মাহাদিস অর্ণব চৌধুরীর রুলটা কিন্তু ফলো করা যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে পিএইচ এর ম্যাথ নিয়ে ঘোটাঘুটি শেষ। পিএইচ এর ম্যাথ এগুলাই করবা। আচ্ছা, আর তারপরে এই যে 4.46 এটা করবা। এই সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইড এগুলো করবা। ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে করবা, এগুলোর ক্ষেত্রে খুব সিম্পল কিন্তু। এই যে এটার পিএইচ অ্যান্সার কত হবে? 3 3 যেহেতু আছে তাহলে 14 - 3, হ্যাঁ, 14 - 3 মানে অ্যান্সার হয়ে যাবে 11। তারপরে এটা, এই যে এটা কত? দশের উপরে একটা অঙ্ক আছে, তাহলে কি 14 মাইনাস কত হবে? 1 হবে, 13 হবে। হ্যাঁ, অ্যান্সার 14 - 1, এর অ্যান্সার হয়ে যাবে 13। ঠিক আছে? ক্ষারের ক্ষেত্রে আমাকে 14 থেকে বাদ দিয়ে তারপরে পিএইচ বের করতে হবে, যেহেতু ক্ষার তাহলে পি অফ ওএইচ এর মান বের হবে। আচ্ছা, হ্যাঁ, এমসিকিউ 4.24 এর অ্যান্সার কত বলো? অ্যালুমিনিয়াম অক্সাইড অর্ণব চৌধুরী রুলের মধ্যে পড়ে গেছে, 2 × 3 = 6। ঠিক আছে? এই অঙ্কটা দেখো। আচ্ছা, এই যে কোন দ্রবণের পিএইচ এর মান 0 থেকে কম এবং 14 থেকে বেশি হতে পারে কি? হ্যাঁ, পারে, পারে, এটুকু জানলে হবে। তারপরে এই যে এইখান থেকে তোমরা কি কি পড়বা, এখান থেকে সুন্দর করে এই যে কপার সালফেট এটা কিন্তু কি করে? এই যে অম্লীয় দ্রবণ তৈরি করে, আদ্র বিশ্লেষিত হয়ে অম্লীয় দ্রবণ তৈরি করে। কারণ এই কপার সালফেট লবণটা কপার হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে তৈরি হয়েছে। এই সালফিউরিক অ্যাসিডটা একটা শক্তিশালী অ্যাসিড কিনা? শক্তিশালী অ্যাসিড। কপার হাইড্রোক্সাইড কিন্তু একটা দুর্বল ক্ষার। যেহেতু শক্তিশালী অ্যাসিড থেকে উৎপন্ন হয়েছে, এই জন্য এটা দ্রবণে আদ্র বিশ্লেষিত হয়ে একটা অম্লীয় দ্রবণ তৈরি করবে। এরকম আরো কিছু কিছু উদাহরণগুলা পড়বা। ঠিক আছে? তারপরে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাও কিন্তু, এটা কোথা থেকে হয়েছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হয়েছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা শক্তিশালী অ্যাসিড কিনা? অবশ্যই শক্তিশালী অ্যাসিড। তাহলে এটাও কিন্তু জলীয় দ্রবণে আদ্র বিশ্লেষিত হয়ে অম্লীয় হবে। আর উদাহরণগুলো দেওয়া আছে, এই যে উদাহরণগুলো পড়বে, অ্যামোনিয়াম নাইট্রেট, সিলভার নাইট্রেট, জিঙ্ক ক্লোরাইড। ঠিক আছে? এই উদাহরণগুলো পড়বা। আর এক্ষেত্রে দেখো সোডিয়াম কার্বনেট, একটাই বলি, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড আর কোথা থেকে হয়েছে? কার্বনিক অ্যাসিড থেকে হয়েছে। কার্বনিক অ্যাসিড কি শক্তিশালী অ্যাসিড না? সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একটা শক্তিশালী ক্ষার। তাহলে এটা জলীয় দ্রবণে আদ্র বিশ্লেষিত হয়ে ক্ষারীয় দ্রবণ তৈরি করবে। আমাকে দেখতে হবে যে কোনটা বেশি শক্তিশালী, অ্যাসিডটা নাকি ক্ষারটা। একটা লবণতে দুইটা পার্ট থাকে, একটা অ্যাসিড পার্ট, একটা ক্ষার পার্ট। তাহলে যেটা বেশি শক্তিশালী জলীয় দ্রবণে সেই টাইপের তোমার দ্রবণ তৈরি করবে। উদাহরণ দেওয়া আছে, এই যে সোডিয়াম সালফাইড, সোডিয়াম ফসফেট, পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম সায়ানাইড আর সোডিয়াম অ্যাসিটেট। এই উদাহরণগুলো পড়বা। 0.05 সালফিউরিক অ্যাসিড পিএইচ কত? অর্ণব চৌধুরীর রুল, সালফিউরিক অ্যাসিড যেহেতু শেষে 5, অ্যান্সার 1, শূন্য যে কটা সে কটাই। তাহলে অ্যান্সার কত নাম্বার হচ্ছে? খ নাম্বার। মিলায় নিও পরে। মানুষের রক্তের পিএইচ যে 7.4, এটা যে জানে না তার আসলে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এখান থেকে পৃথিবী থেকে তাকে বিদায় গ্রহণ করা উচিত। ঠিক আছে? বাফার দ্রবণের সংজ্ঞা, যে দ্রবণে সামান্য পরিমাণ সবল অ্যাসিড বা ক্ষার দ্রবণ যোগ করার পরও দ্রবণের পিএইচ এর মানের বিশেষ কোনো পরিবর্তন হয় না, স্থিরই থাকে, সেটাকে বাফার দ্রবণ বলা হয়। অম্লীয় বাফার দ্রবণ আর ক্ষারীয় বাফার দ্রবণের উদাহরণ যদি না পড়স তাহলে তোরা শেষ। অম্লীয় বাফার দ্রবণ আর ক্ষারীয় বাফার দ্রবণের উদাহরণ পড়তে হবে। এই দেখো দুটা দুটা করে উদাহরণ দেওয়া আছে, সুন্দর করে পড়ে ফেলবা।
দুর্বল অ্যাসিডের সাথে অনুবন্ধী ক্ষারক, দুর্বল ক্ষারকের সাথে অনুবন্ধী অ্যাসিড। বাফার দ্রবণের প্রস্তুতি জেনে নিবা যে অম্লীয় বাফার দ্রবণগুলো সাধারণত মৃদু অ্যাসিড, কিরকম মৃদু অ্যাসিডের সাথে ওই অ্যাসিডের সাথে তীব্র ক্ষার সহযোগে সৃষ্ট লবণ হতে। আমি এর আগের দিন লেকচারের সময় বলছিলাম যে মৃদু অ্যাসিড আর এখানে মৃদু ক্ষারক। প্রথমে আমার অম্লীয় বাফার দ্রবণ তৈরি করতে মৃদু অ্যাসিড নিতে হবে, ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে মৃদু ক্ষার নিতে হবে। তারপর মৃদু অ্যাসিডের সাথে তীব্র ক্ষার সহযোগে সৃষ্ট লবণ আর মৃদু ক্ষারকের সাথে তীব্র অ্যাসিড সহযোগে সৃষ্ট লবণ নিলে আমার বাফার দ্রবণ কিন্তু তৈরি হয়ে যাবে। সমীকরণে দেখো লবণ সবসময় উপরে, অম্লীয় দ্রবণের পিএইচ গণনা সমীকরণে অম্ল নিচে, আর ক্ষারীয় দ্রবণের পিএইচ গণনা সমীকরণে হ্যাঁ ক্ষার নিচে, লবণ দুইটার ক্ষেত্রে উপরে। 14 মাইনাস পিকেবি মাইনাস লগ লবণ বাই ক্ষার, আর ওখানে ছিল 14 প্লাস লগ লবণ বাই অম্ল। আচ্ছা, যে জিনিসগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ আমি সেগুলোতে হাইলাইট করতেছি। আচ্ছা, এই 5টা পয়েন্ট ভালোভাবে পড়বা। বাফার রেঞ্জের যে 5টা পয়েন্ট দেওয়া আছে এই 5টা পয়েন্ট ভালোভাবে মুখস্থ করবা। 3 নম্বর পয়েন্টটা লাগছে না ম্যাথমেটিক্যাল 1 2 4 5, এই পয়েন্টগুলো পড়বা। আচ্ছা, তারপর আমরা চলে আসি হচ্ছে আমাদের এমসিকিউ 4.30 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড দ্বিক্ষারকীয় সবল অ্যাসিড। দ্বিক্ষারকীয় কথাটা বলেই বলে দিছে এটা সালফিউরিক অ্যাসিড। অ্যান্সার কত? 2। অর্ণব চৌধুরীর রুল, শূন্য কয়টা? 2টা। অ্যান্সার হয়ে গেল। আবার চলে আসছে অর্ণব চৌধুরীর রুল, অ্যান্সার কত? 2। 25 ডিগ্রিতে বিশুদ্ধ পানির পিএইচ কত? 7। মানুষের রক্তের পিএইচ কত? 7.4। ঠিক আছে। আচ্ছা, মানুষের রক্ত একটি উৎকৃষ্ট বাফার দ্রবণ কেন? কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের অ্যাসিডিক তারপর ক্ষারীয় খাবার খাচ্ছি, কিন্তু আমাদের রক্তের পিএইচটা কিন্তু এই যে 7.35 থেকে 7.45 এই রেঞ্জের মধ্যেই কিন্তু থাকতেছে। 7.35 এর ধরো যদি নিচে চলে আসে তখন সেটাকে আমরা কি বলি? অ্যাসিডোসিস বলি। সেটাকে কি বলি? অ্যাসিডোসিস বলি। হ্যাঁ, অ্যাসিডোসিস বলি। আর যদি পিএইচটা 7.45 এর কি হয়, উপরে চলে যায়, 7.45 এর উপরে চলে যায়, সেটাকে আমরা কিন্তু বলি অ্যালকালোসিস। হ্যাঁ, অ্যালকালোসিস বলে কিন্তু মনে রাখতে হবে। অ্যাসিডোসিস অ্যালকালোসিস জিনিসটা কি এটা মনে রাখতে হবে। 7.35 এর নিচে, আর এখানে তোমরা অনেকে বলতে পারো যে ভাই 7 এর নিচে লেখা আছে। হ্যাঁ ঠিক আছে, এটাও ধরে নাও 7 এর নিচে। 7.35 এর নিচে আসলে সাধারণত সেটাকে অ্যাসিডোসিস বলা হয়, অ্যাসিডোসিস ধরে নেওয়া হয়। রক্তে 3টা বাফার থাকে, খুব গুরুত্বপূর্ণ। বাইকার্বনেট, আন্তঃকোষীয়, বানানটাতে দেখো আন্তঃকোষীয় নট অন্তঃকোষীয়, আর এটা হচ্ছে প্রোটিন বাফার। তাহলে ফসফেট বাফার, বাইকার্বনেট বাফার আর প্রোটিন বাফার। ঠিক আছে, তাহলে বি এফ পি, বিএফপি। হ্যাঁ, বিএফপি, বিএফ দিয়ে তো বয়ফ্রেন্ডও হয়, আর বয়ফ্রেন্ড পি, এই 3টা শব্দ দিয়ে মনে রাখো যে বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার আর প্রোটিন বাফার, বিএফপি। ঠিক আছে, বা প্রিয় বিএফ, প্রিয় বিএফ হতেই পারে, প্রিয় বিএফ, পিএফ, পিবিএফ, পিবিএফ। হ্যাঁ, এই পিবিএফ দিয়ে মনে রাখো, প্রোটিন বাফার, বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার। অর্ণব চৌধুরীর রুলস অফ মেমোরাইজিং অফ রক্তের বাফার। আচ্ছা, আবার অর্ণব চৌধুরীর রুলস চলে আসলো। 0.05 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত? 1। শূন্য যে কটা সে কটাই অ্যান্সার। আর এখানে কি ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে বলছিলাম দশমিক পরে যে কটা সে কটাই অ্যান্সার। তবে এটা যেহেতু ক্ষার, তাহলে এটার পিএইচ বের করার ক্ষেত্রে আমাকে 14 থেকে বাদ দিতে হবে। তাহলে অ্যান্সার কত হবে? 12। এখানে অ্যান্সার কত? গ। আর এখানে অ্যান্সার কত? এইটা। আচ্ছা, এখানে একটা জিনিস দাগায় নাই ওরা। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আংশিক চাপ থাকে 40 মিলিমিটার মার্কারি, আর কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা গুণফল ধ্রুবক হয় হচ্ছে 0.03। এই জিনিসটা মুখস্থ করবা তোমরা। আচ্ছা, তারপরে মানুষের রক্তের পিএইচ এর রেঞ্জ কত বলো তো? এটা তো সবাই জানো, 7.35 থেকে 7.45। তারপরে এখানে দাগানো লাইনগুলো পড়লেই হবে, তবে উইথ স্পেশাল অ্যাটেনশন টু মাটির অণুজীব বৃদ্ধির সহায়ক পিএইচ হচ্ছে 6.6 থেকে 7.3,
খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কৃষিকাজে বিভিন্ন জায়গায় অবস্থাভেদে 3.3 থেকে 9.5 এর মধ্যে রাখা হয়। আচ্ছা, তারপর অম্লধর্মী মাটির পিএইচ বাড়াতে আমাদের ব্যবহার করতে হয় চুন আর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেটের প্রভৃতির কার্বনেট, এগুলো ব্যবহার করতে হয়। ঠিক আছে। ডলোমাইটের সংকেত খুব গুরুত্বপূর্ণ। আর ক্ষারকীয় মাটির পিএইচ কমানোর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে নাইট্রেট সার, যেমন পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট। তারপরে যে টিএসপি, এটা মনোক্যালসিয়াম ফসফেট, সংকেত কি, এই যে মনোক্যালসিয়াম ফসফেট, সুপার ফসফেট, এগুলো ব্যবহার করা হয়। জিপসামের সংকেত পড়া ফর যে আইন, ঠিক আছে, জিপসামের সংকেত পড়া। আচ্ছা, এখানকার পিএইচ গুলো তো সব মুখস্থ করতেই হবে, কিচ্ছু করার নাই। এখানকার পিএইচ নিয়ে আমি লেকচারে একদম বিস্তারিত বলছিলাম। তারপরে ওই যে এখানে তোমার মনে করো যে ওই বলছিলাম ট্রাম্পের ছবি দিয়ে আঁকাই দিছিলাম। হম, এই ধরো একটা মানুষ, ঠিক আছে, দাঁড়ায় আছে, হাত পা আছে কিছু। হ্যাঁ, এই যে চুলের শ্যাম্পুর পেস্টটা হইতেছে কত, 5 থেকে 7, চুল একদম উপরে 5 থেকে 7। তারপরে এই যে ফেস ওয়াশের পেস্টটা হচ্ছে 6 থেকে 8। হুম, তারপরে গোসল তো এখানে, গোসল করা সাবান তো এখানে এখানে দেয়, হ্যাঁ এখানে এখানে দেয়। গোসল করা সাবানের পেস্ট হচ্ছে 7 থেকে 8। আর ট্রাম্পের দাঁত যদি নিচে হইতো তাহলে হচ্ছে আমাদের টুথপেস্টের পিএইচ এ মিলে যাইতো 8, কিন্তু ওটা মিলতেছে না। তাহলে একদম উপর থেকে শুরু করি। এই চুলের শ্যাম্পুর পিএইচ 5 থেকে 7, ফেস ওয়াশের পিএইচ 6 থেকে 8, গায়ে মাখা সাবানের পিএইচ 7 থেকে 8, আর টুথপেস্টের পিএইচ হচ্ছে 8। এভাবে মনে রাখতে পারবা। আর চোখের পানির পেজটা আগে এক ছিল, আমি বলছিলাম চোখের পানি আর মুতের পানির পেজটা এক ছিল, কিন্তু এখন আর কিছু করার নাই, আলাদা করে দিছে। 6.6 থেকে 7.6, আর এটা হইতেছে 4.5 থেকে 8, 6.6 থেকে 7.6। হুম, আচ্ছা, ঠিক আছে। তারপরে পাকস্থলীর, এই দেখো পাকস্থলীতে কি বলে, একটা অত্যন্ত শক্তিশালী অ্যাসিড পাকস্থলী, গ্যাস্ট্রিক অ্যাসিড, 1.5 থেকে 3.5। কারো যদি প্রচন্ড মনে করো রাগান্বিত হয়ে গেছো কারোর প্রতি, তাহলে কি করবা, মনে করো যে অ্যাসিড, পাকস্থলী থেকে অ্যাসিড বের করে ছুঁড়ে মেরে দিবা, ব্যাস তোমার প্রতিশোধ নেওয়া শেষ। ক্ষুদ্রান্তের পেস্টটা অ্যালকালাইন, বাট পাকস্থলীয় জুস এটা কিন্তু একটা অ্যাসিডিক, অ্যাসিডিক কিন্তু, হ্যাঁ এটা কিরকম, অ্যাসিডিক, পিএইচ 7 নিচে। আর এটা কিন্তু অ্যালকালাইন পিএইচ, হ্যাঁ এটা অ্যালকালাইন পিএইচ, কারণ পিএইচটা কিন্তু more than 7, আর এখানে less than 7। হুম হুম, ভেরি গুড। আচ্ছা, তারপরে ভর ও শক্তির নিত্যতা সূত্র তো জানোই, শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে, কিন্তু একে কখনোই তুমি সৃষ্টি বা ধ্বংস করতে পারবে না। তাপোৎপাদী পরিবর্তন আর তাপহারী পরিবর্তন দুই ধরনের। এখানে তোমাদের প্রশ্ন আসবে যে নিচের কোনটি তাপোৎপাদী বিক্রিয়া, নিচের কোনটি তাপহারী বিক্রিয়া। যেমন ধরো, কিন্তু এই ডেল এইচ এর মানটা কিন্তু দেয়া থাকবে না। ডেল এইচ এর মান না দিলে কেমনে কি, মনে রাখবা কার্বনের দহন, এটা অবশ্যই একটা তাপোৎপাদী বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বনেটকে তুমি হইতেছে তাপ বিযোজিত করে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড করতেছো, তাপ দিয়ে ভেঙে ফেলতেছো, এটা একটা তাপহারী বিক্রিয়া। এইভাবে এইভাবে তোমার মুখস্থ করতে হবে আর কি। আচ্ছা, তারপরে এই যে এখানে বলো 0.01 বলা সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত, ওই একই সিস্টেম, ওইভাবে এই পিএইচ এর ম্যাথ গুলা করবা। আচ্ছা, তারপরে হতেছে এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ গঠন তাপটা কত, -393.5 কিলো জুল পার মোল। হ্যাঁ, আর মিথেনের দহন তাপটা হচ্ছে -890.3 কিলো জুল পার মোল। আচ্ছা, তারপরে এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে আমি তো বলছিলাম সংজ্ঞাগুলো পড়বা। তারপরে কার্বন, গ্রাফাইট থেকে কার্বনকে গ্যাসে রূপান্তরিত করতে কার্বনের ঊর্ধ্বপতন তাপ হচ্ছে 717.02 কিলো জুল পার মোল। আর পটাশিয়ামের ঊর্ধ্বপতন তাপ হচ্ছে 90 কিলো জুল পার মোল, পটাশিয়াম এই 90 কিলো জুল পার মোল। তারপরে গলন তাপ, পানির গলন তাপ +6 কিলো জুল পার মোল। আর পানির হচ্ছে বাষ্পীকরণ তাপ 44 কিলো জুল পার মোল, বাষ্পীকরণ তাপ 44 কিলো জুল পার মোল। বাট এটাকে পরিবর্তন, বাষ্পীকরণের বিপরীত যেটা, হ্যাঁ উদ্গীরণ করে তাকে ঘনীভবন করা, সে ঘনীভবন তাপটা কিন্তু -44। হ্যাঁ, ঘনীভবন তাপটা কিন্তু -44। ক্লোরিনের পরমাণুকরণ তাপ 121 কিলো জুল পার মোল। এই তাপের মানগুলো মুখস্থ করতে হবে। তারপরে এখানে দ্রবণ তাপ, যেমন কপার সালফেটের ক্ষেত্রে -66.04 কিলো জুল পার মোল, আর এদিকে ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে -75 কিলো জুল পার মোল। আর এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে সাধারণভাবে 200 থেকে 450 মোল দ্রাবকে 1 মোল দ্রবীভূত করে যে দ্রবণ প্রস্তুত করা হয়, তাতে আরো দ্রাবক যোগ করলেও দ্রবণের তাপীয় অবস্থার কোনো পরিবর্তন ঘটে না। এই মানটা গুরুত্বপূর্ণ, যে 200 থেকে 450 মোল দ্রাবকে 1 মোল দ্রবীভূত করার পরে যে দ্রবণটা প্রস্তুত করা হয়, তাতে তুমি যতই আরো দ্রাবক যোগ করো না কেন, তাপীয় অবস্থার কোনো পরিবর্তন হবে না। দ্রবণ তাপের বৈশিষ্ট্যটা খুবই খুবই গুরুত্বপূর্ণ।
ঠিক আছে। এই যে দ্রবণ তাপের মান যে ধনাত্মক হয় সেক্ষেত্রে যে ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে পানির সাথে যুক্ত না হয় তারা তাপ শোষণ করে পানিতে দ্রবীভূত হয়। এই ভ্যালুগুলা মুখস্থ করবা। আচ্ছা, প্রশমন তাপের ক্ষেত্রে তোমরা সবাই জানো যে একটা মনে করো যে শক্তিশালী অ্যাসিড একটা শক্তিশালী ক্ষার, এই দুইটার ক্ষেত্রে প্রশমন তাপের মান -57.34 কিলো জুল পার মোল হয়। ঝামেলা হয়ে যায় যখন মনে করো যে একটা অ্যাসিড বা একটা ক্ষারের মধ্যে যে কোনো একটা শক্তিশালী বা যে কোনো একটা যদি দুর্বল হয়ে যায়, যেমন দুর্বল অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে এই মানটা 2.2 কিলো জুল হ্রাস পেয়ে -55.14 কিলো জুল হচ্ছে। এই দুইটা লাইন মুখস্থ গুরুত্বপূর্ণ। আর এই ক্ষেত্রে হাইড্রোফ্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রেশন হয়। হাইড্রেশন যেহেতু একটা মনে করো যে একটা বন্ধন গঠন প্রক্রিয়া, সেজন্য এক্সট্রা তাপ উৎপন্ন হয় এক্ষেত্রে। তো এক্সট্রা তাপ উৎপন্ন হওয়ার জন্য 11.26 কিলো জুল বৃদ্ধি পেয়ে -68.6 কিলো জুল হয়ে যায়। আচ্ছা, আর এক্ষেত্রে আমি একটা টেকনিক বলছিলাম, তোমরা সিরিয়ালটা মনে রাখবা যে এইভাবে HCl HNO3 H2SO4, ঠিক আছে? HCl HNO3 H2SO4। দেখো তো HCl এর আকৃতিটার থেকে HNO3টার লিখতে জায়গা বেশি লাগছে, আর H2SO4 লিখতে আরো বেশি জায়গা লাগছে। তাহলে HCl HNO3 H2SO4 এই তিনটার সাথেই আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলাম। দেওয়ার পরে দেখো খেয়াল করে এইটার ক্ষেত্রে -57.34, এটার ক্ষেত্রে 3.5, এটার ক্ষেত্রে 4.4, ঠিক আছে? HCl এ 34, HNO3 এর বিক্রিয়াটার ক্ষেত্রে 35, H2SO4 এর বিক্রিয়ার ক্ষেত্রে 44, কিন্তু তিনটার ক্ষেত্রে -57, এটা কমনই, -57.34, 35, 44। সিরিয়ালটা মনে রাখবা, HCl HNO3 H2SO4 সবগুলোর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। বাট HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার পরিবর্তে যদি আমি HCl এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা নেই, মানে সোডিয়ামের পরিবর্তে আমি নিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে ছিল 3.4 আর পটাশিয়ামের ক্ষেত্রে হবে 4.3, জাস্ট রিভার্স। 3.4 থেকে হয়ে গেল 4.3, ঠিক আছে? আর মনে করো যে হাইড্রোফ্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, তারা আগের পেজেই পড়ে আসলাম। তারপরে অ্যাসিডিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাও আগের পেজে পড়ে আসলাম। বাদটা থেকে গেল শুধু অ্যাসিডিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা 50-40। খুব ইজি। এখানে মনে করো একদম সরাসরি ভ্যালুটা এরকম একটাই আছে, 50-40, মাঝখানে একটা দশমিক দিয়ে দিলা, 50-40 মনে থাকবে আশা করি। আচ্ছা, এখানকার বন্ধন শক্তির মানগুলো মুখস্থ করো। এই যে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তির মান 435.5 HCl, এটা বন্ধনটা ভাঙতে 433 কিলো জুল পার মোল দিতে হবে। আচ্ছা, বন্ধন শক্তির মানগুলো মুখস্থ করো। আচ্ছা, তারপর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে বন্ধন গঠন তাপ হলো ঋণাত্মক, বন্ধন গঠন তাপ হলো কি ঋণাত্মক তাপ উৎপাদী, আর বন্ধন বিযোজন তাপ হলো ধনাত্মক তাপ হারি। বন্ধন বিযোজন তাপ হলো ধনাত্মক তাপ হারি, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে এই যে বন্ধন শক্তির সাহায্যে বিক্রিয়া তাপ নির্ণয়, এখানে পাশে তোমরা বইতে লিখে রাখবা বন্ধন শক্তির সাহায্যে বিক্রিয়া তাপ নির্ণয় করা যায়। হ্যাঁ, এই জিনিসটা একটু লিখে রাখবা বইতে। আর এইখান থেকে আমি এই সমস্ত জিনিসের ক্ষেত্রে আমি বলি যে 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 কয়টা পারো মনে রাখো। এখন দেখো কমন কমন আমরা যখন এই যে পানি পানি H2O, হ্যাঁ, এটার ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তির মানটা জানা প্রয়োজন হয়। হাইড্রোফ্লোরিক অ্যাসিড একটা কমন অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা কমন অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড একটা কমন অ্যাসিড। তো এই সমস্ত জিনিস আবার তুমি যদি দেখা যাচ্ছে যে জৈব যৌগ পড়ো, জৈব যৌগের ক্ষেত্রে যেমন মিথেনের ক্ষেত্রে CH বন্ধনটা কত আছে, হুম, তারপরে হচ্ছে তোমার ক্লোরোফর্মের ক্ষেত্রে CCl বন্ধনটা কত আছে। এই জিনিসগুলো যেগুলো কমন কমন সেগুলো পড়ার চেষ্টা করবা। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে বেসিক্যালি এই চারটা, যে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে, ঠিক আছে? অ্যান্ড মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় কার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট মনে হবে এটা তো আসলে বলার নাই। এই চারটা থেকে ইচ্ছা ইচ্ছা করলে চাইলে প্রশ্ন করতে পারে। তবে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে যে HH, HF, HCl, HBr, আর এই লাস্টের চারটা এই জিনিসগুলো হচ্ছে একটু ভালো করে পড়বা। আর যদি কারোর মেমোরাইজিং পাওয়ার যদি অনেক বেশি থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবা আর কি। যদি মনে না থাকে তবে আমি বললাম যে এই কয়েকটা মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা, তারপরে আমাদের এই যে এই জিনিসটা, এই সংজ্ঞাটা একটু রিডিং দিও তোমরা। হ্যাঁ, এই সংজ্ঞাটা একটু রিডিং দিও, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। যে প্রমাণ গঠন তাপ, প্রমাণ গঠন এনথালপি বা প্রমাণ গঠন তাপটা বলতে কি বোঝায়, এই জিনিসটা মুখস্থ করবা।
আচ্ছা, মানুষের রক্তে কি টাইপের বাফার দ্রবণ আছে বলো তো? বিএফপি তাই না, নাকি পিবিএফ? হ্যাঁ, পিওর বিএফ, পিবিএফ, তাহলে প্রোটিন বাফার, বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, তাই না? পিবিএফ দিয়ে কিন্তু আমি মনে রাখতে বলছিলাম, প্রোটিন বাফার, বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, ল্যাভোইসিয়ার সূত্র খুব সিম্পল। এই যে কপার আর অক্সিজেনের বিক্রিয়া, কপার অক্সাইড উৎপন্ন হচ্ছে, ডেলএইচটা -157, বাট বিক্রিয়াটা যদি উল্টো ভাবে ঘটে, ডেলএইচ এর মান সেমই থাকতেছে, বাট ঘাপলাটা হইতেছে এই চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা ল্যাভোইসিয়ার ল্যাপ্লাসের সূত্র। আর হেসেল ল কি? হেসেল ল এর মধ্যে যে কার্বন আর অক্সিজেন এক ধাপে বিক্রিয়া করে -393.5 কিলো জুল পার মোল ডেলএইচ এর মান। বাট এটাকে প্রথমে কার্বন মনোক্সাইডে রূপান্তরিত করতে লাগলো -110.5, আর পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত করতে লাগলো -283। বাট আমাদের এই যে প্রারম্ভিক অবস্থা কার্বন আর অক্সিজেন, আর শেষ অবস্থা কি কার্বন ডাইঅক্সাইড, এক্ষেত্রেও কিন্তু প্রারম্ভিক অবস্থা কার্বন আর অক্সিজেন, শেষ অবস্থা কার্বন ডাইঅক্সাইড। প্রারম্ভিক আর শেষ অবস্থা দুটোই যদি একই থাকে, এই যে দুটো একই, ডেলএইচ এর মান কি কোনো চেঞ্জ হচ্ছে? ডেলএইচ এর মানের কিন্তু কোনো চেঞ্জ নাই, ডেলএইচ এর মান সেমই থাকবে। আহ ঠিক আছে। তাহলে হেসের সূত্রের প্রয়োগটা পড়ে ফেলবা। কি? হেসের তাপের সাহায্যে বিক্রিয়া তাপ নির্ণয় করা যায়, ধীরগতি বিক্রিয়ার তাপ পরিবর্তন নির্ণয় করা যায়, ধীরগতি বিক্রিয়া তাপ পরিবর্তন নির্ণয় করা যায়। যে রোম্বিক সালফার, ঠিক আছে, রোম্বিক সালফার আর মনোক্লিনিক সালফারের ক্ষেত্রে যে ডেলএইচ এর মানটার যে চেঞ্জ আসে, এটা একটু খেয়াল করো। আর রোম্বিক থেকে মনোক্লিনিক সালফারের যে পরিবর্তন, সেটা 0.29 কিলো জুল পার মোল। এই জিনিসগুলা এই। আচ্ছা, আজকে আপাতত এই পর্যন্তই তোমাদের। আচ্ছা, লাস্টে আর একটা লাইন আছে যে ক্যালোরিমিতি পদ্ধতিতে অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয় করা যায়। হ্যাঁ, ক্যালোরিমিতি পদ্ধতিতে অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয় করা যায়। এই আজকে রিভিউ ক্লাস এই পর্যন্তই। তোমাদের আর কারো কোনো স্পেশাল কোনো কোশ্চেন আছে কিনা এর চাইলে চ্যাট বক্সে একটু জানাতে পারো। কফি দুধ চা হবে নাকি? আচ্ছা আচ্ছা, নিয়ে আসলে। আর কোনো কোশ্চেন আসেনি? কে জানি আমাকে মাওলানা বললো। না, আমি মাওলানা নই। আর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে বলতে পারো। ঈপ্সিত পিএইচ কি? ঈপ্সিত মানে আকাঙ্ক্ষিত, যাকে আকাঙ্ক্ষা করা হয়, যাকে চাওয়া হয়, যাকে আমি চাই, সেই হচ্ছে ঈপ্সিত। যেমন ধরো আমি কোনো সুন্দরী কোনো মেয়েকে বিবাহ করতে চাইলাম, সে আমার অনেক আকাঙ্ক্ষিত। কোনো মেয়ে ধরো একটা হ্যান্ডসাম ছেলেকে বিবাহ করতে চাইলো, সে হইতেছে আকাঙ্ক্ষিত, চাই আমি তাকে। অর্থাৎ আমরা যখন একটা বাফার দ্রবণ তৈরি করতে যাই, তখন হইতেছে আমাদের আহ তখন হচ্ছে আমাদের কি করতে হয়? তখন আমাদের যে আমি একটা অম্লীয় বাফার দ্রবণ তৈরি করব, সেটার পিএইচটা হতে হবে 3। এটি হইতেছে আমাদের আকাঙ্ক্ষিত পিএইচ বা ঈপ্সিত পিএইচ। মানে একটা বাফার দ্রবণ মানে 3 পিএইচ এর একটা বাফার দ্রবণ আমি তৈরি করতে চাই, ঠিক আছে? আর 3 পিএইচ এর একটা বাফার দ্রবণ তৈরি করতে চাই, এটাই হইতেছে আকাঙ্ক্ষিত। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে স্যার আপনি ইংলিশ কিভাবে পড়তেন? আমি আসলে ওই সময়টা আমি ব্যক্তিগতভাবে অ্যাপেক্স বইটা পুরাটা মুখস্থ করছিলাম। ওই সময় আমি সেকেন্ড টাইমার, তো এই জন্য মনে করো যে আমি একটা সেকেন্ড টাইম একটা টিউশনি করাতাম একটা ছেলেকে, সেও সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিল, তাকে ইংলিশ পড়া দিতাম, আর আমিও সাথে সাথে ওই ইংলিশটা পড়ে যাইতাম। ঠিক আছে, আমি তাকে ধরতাম, সেও আমাকে ধরতো। এভাবেই মনে করো যে সেকেন্ড টাইমে আমার ইংলিশ প্রিপারেশনটা হয়ে গেছে। অ্যাপেক্স বইটা পুরোটা শেষ করছিলাম। তবে আমি এটা বলবো না যে অ্যাপেক্স বইটা ফার্স্ট টু লাস্ট আমি সব মুখস্থ করে ফেলছিলাম, একদম সব পারতাম, এরকম না। তবে আমি সবটা পড়ছিলাম, ঠিক আছে, সবটা পড়ছিলাম, এইটা আর কি। হ্যাঁ, একজন জিজ্ঞেস করছে কেপি এর একক কি? কেপি এর এককটা হইতেছে, আমি তো বলছি, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন। কেসি এর এককটা হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। হ্যাঁ, আচ্ছা। এখন অনেকে বলছে মোটিভেশন দেন। মোটিভেশন হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশন তো আসলে তোমার পিতামাতা যে এত কষ্ট করে তোমাকে পড়াশোনা করাচ্ছে, হ্যাঁ, এত টাকা পয়সা খরচ করে তোমাকে করতেছে, তাহলে তুমি কেন ভালোভাবে পড়াশোনা করবা না? অবশ্যই করবা। আর পড়াশোনা করার ক্ষেত্রে আমি তো বলছি যে চাইতে হবে, আল্লাহর কাছে তোমাকে চাইতে হবে। আল্লাহ যদি না দেয় তাহলে কোনোভাবেই তোমার পক্ষে কিন্তু চান্স পাওয়া পসিবল না, ঠিক আছে? কিভাবে? এখন এখন দেখা যাচ্ছে তুমি সারাদিন হচ্ছে পাবজি খেললা, সারাদিন মুভিজ দেখলা, সিরিয়ালস দেখলা, হ্যাঁ, এই কি মেয়েরা তো এখন শুনলাম যে কি চাইনিজ সিরিয়াল, কোরিয়ান
ড্রামা এগুলো দেখতে দেখতে খুবই মনে করো যে মানে অবস্থা একদম 12টা বাজায় ফেলতেছে। আর ছেলেরা তো পাবজি খেলতে খেলতে, হ্যাঁ, তারপরে কক খেলতে খেলতে একদম অবস্থা খারাপ, ক্ল্যাশ অফ ক্ল্যান আর কি, এগুলো খেলতে খেলতে অবস্থা খারাপ। এইগুলো করা যাবে না, ঠিক আছে? এই জিনিসগুলো করো না। এই জিনিসগুলো করলে তো তুমি আল্লাহর কাছে চাইতে পারবে না। তুমি ডেইলি রেগুলারলি 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়ো, তাহলে তোমার অটোমেটিক্যালি আল্লাহর কাছে চাইতে ইচ্ছা করবে, আল্লাহর কাছে চাইতে পারবা একদম, মানে শক্ত দিলে কনফিডেন্টলি তুমি আল্লাহর কাছে চাইতে পারবা, হে আল্লাহ যে তুমি আমাকে দাও। আরেকটা বিষয়, যেমন ধরো এই পৃথিবীতে চাইলেই কিন্তু সব হয় না। এখন আল্লাহ তাআলা কোরআনে বলছে যে আমি চাইলেই তোমাকে দিব, ঠিক আছে? তবে এটার একটা প্যাটার্ন আছে। আল্লাহ একজন মানুষকে কিছু দেয়, কিন্তু সেটা সেটা একটা প্যাটার্ন আছে, তুমি চেষ্টা করলা না। যেমন ধরো দেখা যাচ্ছে যে এখন যদি আল্লাহ চাইলেই সবকিছু দিয়ে দিত, তাহলে তো এই পৃথিবীতে সবাই আমেরিকার প্রেসিডেন্ট হতো। প্রত্যেকেই চায় যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হব, হ্যাঁ, বা প্রত্যেকেই চায় যে আমি বড়লোক হব, ঠিক আছে? প্রত্যেকেই চায় যে আমার প্রচুর সুখ শান্তি থাকবে, আমি টাকার বিছানার মধ্যে ঘুমাবো, এটাই সবাই চাইতো। তার এরকম যদি হইতো যে আল্লাহ চাইলেই দিয়ে দিতেছে, তাহলে তো মনে করো যে হঠাৎ করে একজন একদিন চাইলো, হে আল্লাহ আমাকে একটা 8 তলা বিল্ডিং দান করো। ভালো কথা, রাতে ঘুমাইছে দোয়া করে, তো সকালে ঘুম থেকে উঠে দেখে যে 8 তলা বিল্ডিং এর ছাদে সে ঘুমায় আছে, সেই বিল্ডিংটা তার নিজের। পরের দিন আরেকজন দেখে বলল যে ভাই কি ব্যাপার, আপনি তো গতদিন কি বলে পথে শুয়েছিলেন, আজকে হচ্ছে আপনাকে 8 তলা বিল্ডিং এর ছাদে দেখতেছি, ঘটনা কি? হুম, 8 তলা বিল্ডিং এর ছাদে দেখতেছি, এটা কি? বলছে আল্লাহর কাছে আমি চাইছি, আল্লাহ আমাকে দিয়ে দিছে। হ্যাঁ, তো তারপরে আরেকজন দোয়া করছে যে আল্লাহ, আম, পরে সে বলছে যে তাই নাকি, আপনি চাইছেন তো দিয়ে, আল্লাহ দিয়ে দিছে, আচ্ছা ঠিক আছে। সে পরের দিন চাইলো আল্লাহ কাছে, আল্লাহ আমাকে 10 তলা বিল্ডিং দাও। তো পরের দিন ঘুম থেকে উঠে সেও দেখলো যে সে 10 তলা বিল্ডিং এর ছাদে। তো এরকম করতে 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 মনে করো যে সবাই 8 তলা 10 তলা 12 তলা 14 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাইতেছে, আল্লাহর কাছে চাচ্ছে আর দিয়ে দিতেছে। এরকম করতে করতে দেখা যাবে যে পৃথিবীতে খালি বিল্ডিং আর বিল্ডিং, কোনো কৃষি জমি নাই, কেউ চাষ করে না, কেউ মুচি নাই, কেউ নাপিত নাই, হ্যাঁ, কেউ ড্রাইভার নাই, কেউ কিউ নাই, কিছুই নাই, ঠিক আছে? কেউ নাই, শুধুমাত্র সবাই কোটি কোটি টাকার বিছানা শুয়ে আছে। তাহলে এই পৃথিবীকে একটা ইমব্যালেন্স অবস্থা সৃষ্টি হয়ে যাবে না? মানে এই পৃথিবীটা আর চলবে না। তো বিষয়টা হইতেছে যে ভ্যারিয়েশন থাকতে হবে। তো এই জন্য আল্লাহ তাআলা মানুষকে কিভাবে দেয়, যে তুমি পরিশ্রম করো, তুমি চেষ্টা করো, সেই অনুপাতে তোমাকে দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে চাওয়ার সময় আমাদেরকে এইভাবে চাইতে হবে, পরিশ্রম করে যদি তুমি তুমি চাও, তাহলে আল্লাহ কিন্তু তোমাকে দান করবে। হুটহাট একটা কিছু চেয়ে ফেলাম, হে আল্লাহ আমাকে একটা এফসিপিএস ডিগ্রি দিয়ে দাও, এক্ষুনি দাও, এই মুহূর্তে দাও, কুইক, এটা কিন্তু পসিবল না। তোমাকে পরিশ্রম করতে হবে, তারপরে কিন্তু তুমি চান্স পাওয়া পসিবল। এই হচ্ছে মোটিভেশন, ঠিক আছে? পড়াশোনা করো, প্রচুর পরিমাণে পড়াশোনা করো লাইফের। আসলে এই মোমেন্টটা আমার কাছে মনে হয় সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদিও মানুষের লাইফে মানে টার্ন ওভার থাকে, যে কোনো সময় মানুষ সুইচ করতে পারে, যে কোনো সিচুয়েশন থেকে মানুষ ভালো করে ফেলতে পারে, বাট লাইফের আমার কাছে মনে হয় এই অ্যাডমিশন টাইমের মুহূর্তটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টাই তোমাকে একদম মানে আইডেন্টিফাই করে দিবে, বা তোমাকে একদম ডিটারমাইন করে দিবে যে তুমি কোন দিকে যাবা, তোমার লাইফটা ইন ফিউচার, তোমার লাইফটা কেমন হবে, কাদের সাথে হবে, তোমার চলাফেরা কাদের সাথে হবে, তোমার ওঠা বসা কোন কমিউনিটিতে হবে। হ্যাঁ, এটা টোটালি বিলং করবে এই সময়টার পরিশ্রমের উপরে। তাহলে তুমি কেন এই লাইফ জাজমেন্ট, হ্যাঁ, লাইফ জাজিং এই সেগমেন্টে কেন তুমি মানে পড়াশোনা করবা না? অবশ্যই তুমি পড়াশোনা করবা। তুমি লয়ার হতে চাও, তুমি ডক্টর হতে চাও, নাকি তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, হুম, নাকি দেখা যাচ্ছে যে তুমি কিছুই করতে চাও না, ব্যবসা করতে চাও, যেটাই হতে চাও না কেন, এই সময়টাতে ডিসিশন নেওয়ার সময়। তাহলে এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই সময়টাতে খুব ভালোভাবে পরিশ্রম করাটা জরুরি। এই সময়টা তোমার লাইফের সবকিছু বাদ দিয়ে একদম ফোকাস করো পড়াশোনার দিকে, একদম পড়াশোনার দিকে। তোমার লাইফের সবকিছু বাদ দিয়ে দাও, শুধুমাত্র পড়াশোনা ব্যতীত, ঠিক আছে? পড়াশোনা ব্যতীত অন্য কিছু করো না, তারপরে দেখো আল্লাহ তোমাকে কি দেয়, ঠিক আছে? ডক্টর হতে চাই, হ্যাঁ, অনেকেই বলছে, এখানে যারা কোচিং করতেছে তারা সবাই তো ডক্টর হওয়ার উদ্দেশ্য নিয়ে আসছো। তাহলে এই 2 মাস আর যে সময়টা আছে, খুব ভালোভাবে পড়াশোনা করো। আর আল্লাহ তোমাদের সবাইকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পাওয়ার তৌফিক দান করুন। এই কথা বলে আজকে এখানে আমি আজকে আমার লেকচার এখানে শেষ করতেছি। হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজেও চান্স পাও, কোনো সমস্যা নেই, সলিমুল্লাহ মেডিকেল কলেজে আমি আছি এই জন্য বললাম, এখানেও স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, আজকে লেকচার এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে মেডিকেল কলেজের ক্যাম্পাসগুলোতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।